হ্যালো 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 এভরিওয়ান, কি অবস্থা আর কেমন আছেন আপনারা? সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এইচএসসি 2017 কেমিস্ট্রির সাইকেল ওয়ানের প্রথম ক্লাসে। তো আজকে আমাদের অফিসিয়ালি প্রথম ক্লাস, কারণ আজকে আমরা আমাদের মেইন বইটার একদম প্রথম যে অধ্যায়টা আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের গুণগত রসায়ন, এবং সেই গুণগত রসায়নের আজকে প্রথম লেকচার। তো তোমরা যারা মাত্র এই যে এসএসসি পরীক্ষা দিলা, 27 ব্যাচের যারা আছো, তোমাদের কয়দিন পরেই কলেজের ক্লাস শুরু হবে। কয়দিন পরে কলেজে যখন ক্লাস করতে যাবা, প্রথমেই যে চ্যাপ্টারটা তোমাদের শুরু করবে সেটা হচ্ছে গুণগত রসায়ন, এবং এই চ্যাপ্টারটাতে তোমরা সবচেয়ে বেশি সময় দিবা। এই চ্যাপ্টারটাতে তোমরা সবচেয়ে বেশি প্যারাও খাবা। পুরো কেমিস্ট্রির জার্নিতে সবচেয়ে বেশি সময় তুমি কিন্তু গুণগত রসায়নই দিবা, ঠিক আছে? তো যেহেতু এটা দিয়ে আমরা শুরু করি, হ্যাঁ, তো সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সাইকেল ওয়ানের প্রথম ক্লাসে। আজকে আমাদের অফিসিয়ালি প্রথম ক্লাস, অর্থাৎ আমরা আজকে আমাদের গুণগত রসায়ন নিয়ে আলোচনা করব। এই গুণগত রসায়নটাই হচ্ছে আমরা প্রথমে আলোচনা করি। তুমি যখন কলেজে উঠবা, কলেজে যখন তোমার স্যাররা ক্লাস নেবে, প্রথম কিন্তু তোমাকে এই গুণগত রসায়নই পড়াবে, ঠিক আছে? তো তার মানে আজকে থেকে তোমাদের অফিসিয়ালি প্রথম ক্লাসটা শুরু হলো। তো গুণগত রসায়ন খুবই মজার একটা টপিক, খুবই চমৎকার একটা টপিক, এবং আমরা এই টপিকটাই সবচেয়ে বেশি সময় ধরে পড়ি। পুরো দেখা গেছে যে কেমিস্ট্রিতে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলাই এই চ্যাপ্টারেই তোমরা সবচেয়ে বেশি সময় দাও, ঠিক আছে? তো টেনশন করার কোনো দরকার নেই, আমরা তোমাদের এমন ভাবে পড়াবো ইনশাল্লাহ তোমার বই খুলেও তোমার আসলে ঠিক মতো দেখতে হবে না, কারণ তুমি ক্লাসের স্লাইডের মধ্যে সব কিছু পেয়ে যাবা। একদম গুছানো আকারে সব কিছু তুমি আমাদের ক্লাসের স্লাইডে পেয়ে যাবা, এবং একই সাথে তোমার একাডেমিক এবং অ্যাডমিশন দুইটাই ভাইরা কভার করব, ঠিক আছে? তাহলে একাডেমিক অ্যাডমিশন দুইটাই ইনশাল্লাহ তোমাদের হয়ে যাবে। যখন একটা টপিক পড়বো, ওই টপিকটা আমরা এমন ভাবে পড়বো যেন ওই টপিকের একাডেমিক অ্যাডমিশনের প্রিপারেশন দুইটাই আমাদের একসাথে হয়ে যায়, ওকে? এবং একই সাথে একটু বলে রাখি তোমাদেরকে যে আমরা যখন একটা অধ্যায় টপিক পড়বো, ওই টপিকের উপর আমরা আমাদের বিগত বছরের ভার্সিটিতে কি এমসিকিউ আসছে, একাডেমিকে কি এমসিকিউ আসছে, সেগুলো সব দেখে ফেলবো, ঠিক আছে? তার মানে তুমি বুঝতেই পারতেছো যে তোমাকে এখন থেকেই একাডেমিক অ্যাডমিশনের জন্য প্রিপেয়ার করে তুলবো। সো তোমরা যারা এখানে আসো, কেমিস্ট্রি নিয়ে তোমাদের কোনো টেনশন করার দরকার নেই। কেমিস্ট্রিতে ইনশাল্লাহ তুমি বাংলাদেশের সব থেকে বেস্ট কন্টেন্টটা পাবা, সব থেকে বেস্ট গুছানো কন্টেন্ট তুমি আমাদের এখানে পেয়ে যাবা। আচ্ছা, এখন তোমাদের অনেকের মনে একটা কোশ্চেন হইতে পারে যে আমি আসলে বই কোনটা কিনবো। যেহেতু আমরা গুণগত রসায়ন শুরু করে দিছি, অনেকেই হয়তো তোমরা বই কিনছো, আবার অনেকেই হয়তো কিনো নাই, ঠিক আছে? অনেকেই হয়তো কিনছো, আবার অনেকেই হয়তো কিনো নাই। সো কোনো সমস্যা নেই, যারা কিনে ফেলছো তো কিনেই ফেলছো, আর যারা এখনো কিনো নাই তারা হাজারি স্যার অথবা কবির স্যার, এই দুইটা স্যারের যে কোনো একটা স্যারের বই ফলো করবা। হাজারি স্যার অথবা কবির স্যার, এই দুই টিচারের যে কোনো একজনের বই তুমি ফলো করবা। যে কোনো একটা তোমার ইচ্ছা মতো যে কোনো একটা বই কিনো, কোনো অসুবিধা নাই। আর সবসময় চেষ্টা করবা ক্লাসের স্লাইড ফলো করতে। ক্লাসের স্লাইড ফলো করে তারপরে বই ধরবা। এখন আমাদের পড়ানোর নিয়মটা কিরকম এবং তোমরা বই কিভাবে পড়বা, তো তুমি আজকের ক্লাস করার পরেই তোমার আজকে বই পড়ার দরকার নাই। আজকে তুমি বই পড়বা না, ঠিক আছে? আজকে বই পড়বা না। আমি তোমাদের একটা লেভেলে যে নেওয়ার পর আমি তোমাদেরকে বলে দিব যে এখন তোমরা বইটা খুলে এতটুকু পর্যন্ত পড়ো, ক্লাসের নোটটা ভালো মতো রিভিশন দিয়ে এতটুকু পর্যন্ত পড়ো। তাহলে দেখবা তুমি যখন বইটা খুলে দেখবা তোমার বইয়ের সব কিছু পড়া হয়ে গেছে, তুমি সব কিছু জানো, ঠিক আছে? বাট একটা অধ্যায় আজকে টপ পড়াইলাম, এটাই যখন তুমি বই থেকে পড়তে যাবা তোমার কাছে অনেক কিছুই আনক্লিয়ার লাগবে। তো তোমার কাছে মনে হবে যে আল্লাহ এটা মানে কি, ওটা মানে কি, বাট যেগুলোর অ্যান্সার তুমি হয়তো পরের ক্লাসগুলোতে পাবা, আস্তে আস্তে তুমি পরের ক্লাসগুলোতে পাবা, ঠিক আছে? সেই জন্য তোমাদেরকে সাজেশন হচ্ছে এখনই বই পড়ার দরকার নাই। আমি কয়েকটা লেকচার গেলে আমি তোমাদেরকে বলবো যে এখন এতটুকু তোমরা রিভিশন দিবা, এই 4 নম্বর লেকচার পর্যন্ত রিভিশন দিবা, তারপরে তোমরা বই পড়বা। আমি বলে দিব তখন তোমরা বইটা পড়বা, বইটা খুলবা। এর আগে বই খোলার কোনো দরকার নাই, ঠিক আছে? কোনো দরকার নাই। আর ক্লাসের স্লাইড সবার আগে ফলো করতে হবে। আগে ক্লাসের স্লাইড ফলো করবা, ক্লাসের স্লাইডটা ভালো মতো ফলো করার পরে তারপরে তুমি বই ফলো করবা, এর আগে না, ঠিক আছে? তারপরে তুমি প্র্যাকটিস শিট ফলো করবা। আমরা প্র্যাকটিস শিট তোমাদের ডেলিভারি করব, সেই প্র্যাকটিস শিট তোমরা তারপরে ফলো করবা, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে আমরা কিভাবে পড়বো আশা করি সবাই বুঝে গেছো। হ্যাঁ, আশা করি সবাই বুঝে গেছো। আর প্রশ্ন ব্যাংকের প্রবলেমগুলো আমরা সাধারণত আমাদের কোশ্চেন ব্যাংকে দিয়ে দিই, আমাদের প্র্যাকটিস শিটে দিয়ে দিই। আমাদের যে প্র্যাকটিস শিট আছে সেই প্র্যাকটিস শিটে আমরা বিগত বছরের ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন প্লাস হচ্ছে আমাদের যে তোমার বুয়েটের প্রশ্নগুলো আছে এগুলো আমরা ইনক্লুড করে দিব ইনশাল্লাহ, ঠিক আছে? তো তাতে তোমার আর প্রশ্ন ব্যাংক নিয়েও টেনশন নাই। যারা আমাদের একাডেমিক কোর্সে আসো
তাদের প্রশ্ন ব্যাংক নিয়েও কোনো টেনশন নাই, প্রশ্ন ব্যাংক ইনশাল্লাহ তোমরা আমাদের এখান থেকেই ওই প্র্যাকটিস শিটের মধ্যে পেয়ে যাবা। ঠিক আছে, তো কিভাবে পড়বা, কিভাবে কি করবা, এটা একদম ক্লিয়ার। আপাতত কারো কাছে কেউ যদি বই নাও কিনে থাকো কোনো অসুবিধা নেই, ওয়েট করো, কয়দিন পরে কিনো, 1 মাস পরে কিনো, কোনো অসুবিধা নেই। তুমি আপাতত শুধু ক্লাস নোট ফলো করো। যারা বই কিনো নাই কোনো সমস্যা নাই, আপাতত ক্লাস নোটগুলো ফলো করতে থাকো। ঠিক আছে, ক্লাস নোট ফলো করো, কোনো সমস্যা নাই। প্র্যাকটিস শিট কোথায় পাবো, বা প্র্যাকটিস শিট আমরা দিয়ে দিব তোমাদের, কয়েকটা ক্লাস গেলে ওয়েবসাইটের মধ্যে আমরা প্র্যাকটিস শিট আপলোড করে দিব। ঠিক আছে, ওয়েবসাইটের মধ্যে প্র্যাকটিস শিট পেয়ে যাবা, সো টেনশন করার কোনো দরকার নেই। হ্যাঁ, ওকে। তো আমরা আমাদের গুণগত রসায়ন আমরা ফার্স্টে আমাদের এই অধ্যায়টা শুরু করতেছি। আচ্ছা, এই অধ্যায়টা শুরু করার আগে আমাকে জানতে হবে যে আমার গুণগত রসায়নে অ্যাকচুয়ালি কয়টা চ্যাপ্টার, মানে কয়টা চ্যাপ্টার আছে। মানে কেমিস্ট্রিতে একটা জিনিস শুনো, গুণগত রসায়ন, আমরা আগে এটা একটু মার্ক করি, গুণগত রসায়ন এই অধ্যায়টা আমরা পড়বো, তাই না? এখন আমরা অনেকেই মনে করি যে কেমিস্ট্রির একটা অধ্যায় আসলে মনে একটা অধ্যায়, কিন্তু আসলে না। কেমিস্ট্রির একটা অধ্যায় মানে একটা অধ্যায় না, প্রতিটা অধ্যায়ের মধ্যে আবার অনেকগুলো অধ্যায় আছে, বুঝছো? একটা অধ্যায়ের মধ্যে আবার অনেকগুলা অধ্যায় আছে। কি রকম ব্যাপারটা ভাইয়া? আসলেই তাই। মানে ইউজুয়ালি ফিজিক্সে তুমি যখন পড়ো একটা সিঙ্গেল অধ্যায়ই পড়ো, ম্যাথে তুমি যখন পড়ো একটা সিঙ্গেল অধ্যায়ে আলাদা করে তুমি পড়ো, ওইভাবেই পড়ো। কিন্তু কেমিস্ট্রির ক্ষেত্রে দেখা যায় যে একটা অধ্যায়ের মধ্যে আসলে অনেকগুলো অধ্যায়ের হুদাই ঢুকাই দিচ্ছে। চাইলে এগুলোকে আলাদা আলাদা করে দেওয়া যেত, বাট সেটা না করে এক অধ্যায়ের মধ্যেই সবগুলোকে তোমার কম্পাইল করে দিচ্ছে। তো তুমি যখন গুণগত রসায়ন পড়তে যাবা সেখানে গিয়ে দেখবা যে তোমার বেশ কিছু জিনিসে কয়েকটা অধ্যায় একত্রে করে দিছে। তুমি যখন পর্যায়বৃত্ত ধর্ম যাবা সেখানেও দেখবা কয়েকটা অধ্যায় একত্রে করে দিছে। তুমি যখন রাসায়নিক পরিবর্তন পড়বা সেখানেও দেখবা 5টা অধ্যায় একত্রে করে দিছে। এরকম যেগুলো আলাদা আলাদা এক একটা অধ্যায় ছিল। আমরা যখন পড়াশোনা করছি তখন এগুলো আমাদের জন্য এক একটা আলাদা অধ্যায় ছিল, বাট তোমাদের এখন সবগুলোকে এক অধ্যায়ের মধ্যে দিয়ে দিছে। তো তুমি যখন এই এক অধ্যায় পড়তে যাবা তখন তোমার মাথার মধ্যে মানে গ্যাঞ্জাম লাগা শুরু হবে, আর একবার এখানে এটা, একবার ওখানে এটা, একবার এটা। তো তোমাকে আগে এই জন্য সেগমেন্টেশনটা ভালো মতো বুঝতে হবে যে এই অধ্যায়টার মধ্যে কয়টা সেগমেন্টেশন আছে, কয়টা ভাগে এই অধ্যায়টাকে ভাগ করা যায়। আমি যদি দেখি যে আমার যে গুণগত রসায়ন আছে, এই গুণগত রসায়নের মধ্যে বেসিক্যালি তোমার দেখো কয়টা অধ্যায় আছে আমরা একটু খেয়াল করি। এই গুণগত রসায়নের মধ্যে আমাদের বেসিক্যালি কয়টা আলাদা অধ্যায় আছে। তো এই গুণগত রসায়নের মধ্যে প্রথম যে অধ্যায়টা সেটা হচ্ছে আমাদের পরমাণুর গঠন। প্রথমটা হচ্ছে পরমাণুর গঠন, তারপরে কি আছে বর্ণালী। ওকে, তারপরে আছে আমাদের বর্ণালী। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে আছে আমাদের দ্রাব্যতা। এরপরে কি আছে? বিশোধন প্রণালী। ওকে, এরপরে আছে আমাদের বিশোধন প্রণালী। তাহলে মোট 4টা টপিক আছে এই গুণগত রসায়নের মধ্যে। হ্যাঁ, প্রথমেই আমাদের কি আছে ভাইয়া বলতো? পরমাণুর গঠন। পরমাণুর কি আছে? পরমাণুর গঠন আছে। প্রথমেই আছে আমাদের পরমাণুর গঠন। তারপরে হচ্ছে আমাদের বর্ণালী। এটা একটা আলাদা টপিক। তারপর হচ্ছে দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফল। কি জিনিস? কোনো প্যারা নিও না, সব পড়াবো তোমাদের। আর তারপরে আছে বিশোধন প্রণালী। এরপরটার নাম কি? বিশোধন প্রণালী। তারপরে আছে আমাদের বিশোধন প্রণালী। ঠিক আছে, তাহলে দেখো গুণগত রসায়নের মধ্যে আমাদের বেসিক্যালি এই 4টা টপিক আছে, 4টা অধ্যায় আছে। প্রত্যেকটাকে আমরা আসলে আমাদের আলাদা একটা অধ্যায় বলতে পারি। এটা আমাদের একটা আলাদা অধ্যায়, এটা আমাদের একটা আলাদা অধ্যায়, এটা আমাদের একটা আলাদা অধ্যায়, এবং এইটা হচ্ছে আমাদের একটা আলাদা অধ্যায়। ওকে, ক্লিয়ার? সবগুলো আমাদের আলাদা অধ্যায়, প্রত্যেকটাই আমাদের আলাদা অধ্যায়। এখন এই যে এতগুলো অধ্যায় আছে, এই প্রতিটা অধ্যায়কে আমরা আলাদা সেগমেন্ট ওয়াইজ পড়বো। যখন পরমাণুর গঠন পড়বো, এটা আমাদের একটা আলাদা সেগমেন্ট। এবং এই যে পরমাণুর গঠন ও কোয়ান্টাম সংখ্যা, এখানে একটা জিনিস লেখা রাখো, কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, তো এইটাকে আমরা একসাথে পড়বো। তারপর বর্ণালীটাকে আমরা আলাদা করে পড়বো, দ্রাব্যতা গুণফলকে আমরা আলাদা করে পড়বো, বিশোধন প্রণালীকেও আমরা আলাদা করে পড়বো। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ওভারঅল আমাদের গুণগত রসায়নের সেগমেন্টেশন। তাহলে মোটামুটি আমরা এটা বুঝে গেছি যে গুণগত রসায়নের মধ্যে আসলে কয়টা অধ্যায় আছে। তো তুমি এটার সাথে এইটার কোনো মিল পাবা না, এটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা জিনিস। এটার সাথে এটার কোনো মিল পাবা না, এটা কমপ্লিটলি আলাদা একটা ডিফারেন্ট জিনিস। সব প্যারা নেওয়ার কোনো দরকার নাই, সব তোমাদের একদম ইন ডিটেল পড়াই দিব। একটা বই খোলার পর বইয়ের কোনো টপিক দেখে তোমার কাছে মনে হবে না কোনোদিন যে এই টপিকটা আমার কাছে নতুন লাগতেছে।
এই টপিকটা আমার কাছে নতুন লাগতেছে, তুমি দেখেই তুমি বুঝবা, আচ্ছা ও ওকে আই সি, আমি এটা পারি, ঠিক আছে, আমি এটা পারি। তো চলো আমরা শুরু করি আমাদের আজকের লেকচার। তো আমরা ফার্স্টেই পরমাণুর গঠন নিয়ে আলোচনা করব, এই টপিকটা নিয়ে আমরা আজকে আলোচনা করব, এবং আমি তোমাদেরকে এই ফার্স্টেই পরমাণুর গঠনটা পড়াবো, এটা পড়াবো। তাহলে আমাদের আজকের কনসার্ন হচ্ছে এই পরমাণুর গঠন ও কোয়ান্টাম সংখ্যা। আমাদের প্রথম সেগমেন্টে আমি তোমাদের পরমাণুর গঠন এবং কোয়ান্টাম সংখ্যা এগুলা নিয়ে আলোচনা করব, ঠিক আছে, এগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো আমাদের প্রথম কয়েকটা ক্লাস আমরা শুধুমাত্র পরমাণুর গঠন কোয়ান্টাম সংখ্যা নিয়ে যাব, তারপরে আস্তে আস্তে আমরা বর্ণালী নিয়ে যাব, তারপর আমরা দ্রব্যতা গুণফলে ঢুকবো, তারপর আমরা আমাদের বিস্ফোরণ প্রণালীতে ঢুকবো, ঠিক আছে। তো চলো ফার্স্টে শুরু করি পরমাণুর গঠন ও কোয়ান্টাম সংখ্যা দিয়ে। এখন পরমাণুর গঠন নিয়ে আমরা যখন আলোচনা করব, তখন আমরা একটু ফার্স্টেই পরমাণুর গহীনে ঢুকবো, ঠিক আছে। কোথায় ঢুকবো? পরমাণুর গহীনে, যে একটা পরমাণুর ভিতরে আসলে কি কি জিনিস আছে, একটা পরমাণুর ভিতরে কি কি জিনিস তোমরা অলরেডি সবাই পড়ে আসছো আমি জানি, যেমন অণু কি, পরমাণু কি, এগুলোর মধ্যে পার্থক্য তোমরা জানো। অণু কি, পরমাণু কি, এগুলো পড়ানোর কিছু নাই। পরমাণুর মধ্যে ভিতরে কি থাকে, প্রোটন থাকে, নিউট্রন থাকে, ইলেকট্রন থাকে, এগুলোও তোমরা জানো, এটাও তোমরা পড়ে আসছো ছোটবেলায় 9-10-এ, তাই না? অ্যাটলিস্ট এইটুক পড়ছো। অ্যাটলিস্ট কেউ যদি সায়েন্সের স্টুডেন্ট হও, সে অ্যাটলিস্ট এইটা জানো যে একটা পরমাণুর ভিতরে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন থাকে, এতটুকু তোমাদের জানার কথা, তাই না? এটা আমি এক্সপেক্ট করতেই পারি যে এতটুকু তোমরা জানো। এখন কথা হচ্ছে যে এই যে পরমাণুর গহীনে যে অ্যাকচুয়ালি কি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন থাকে নাকি আরো অনেক কিছু থাকে, তো চলো আমরা একটু সেটাই দেখে ফেলি। হ্যাঁ, আমি যদি পরমাণুকে ভাঙি, একটা পরমাণুর ভেতরে কি থাকে জানো? কিছু স্থায়ী মূল কণিকা থাকে, কিছু অস্থায়ী মূল কণিকা থাকে, আর কিছু কম্পোজিট কণিকা থাকে। এখন স্থায়ী মূল কণিকা কোনগুলো? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলাকে বলি আমরা স্থায়ী মূল কণিকা। অস্থায়ী মূল কণিকা কোনগুলা? বোসন, নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো, মেসন, মিউন, পাইন, গ্র্যাভিটন, পজিট্রন, এরকম আরো অনেকগুলো আছে, প্রায় 100টা। এরকম কতটা আছে দেখো তো, এরকম ডট 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 এরভাবে কতটা আছে? প্রায় 100টার মতো আমাদের অস্থায়ী মূল কণিকা আছে, প্রায় 100টা, ঠিক আছে। আর এরপর আমাদের কি আছে? কম্পোজিট কণিকা কারা? ডিউটেরন এবং আলফা কণিকা। তো এই যে ডিউটেরন কোনটা আর আমাদের আলফা কণিকা কোনটা, ঠিক আছে, ডিউটেরন কোনটা আর আমাদের আলফা কণিকা কোনটা, এটা মোটামুটি এটাও তোমরা জানো, ডিউটেরন আর আলফা কণিকা। ডিউটেরন মানে কি? ডিউটেরন মানে হচ্ছে এই যে এটা হাইড্রোজেন, এই যে কম 1-2, এটাকে আমরা বলি ডিউটেরন, তাই না? হাইড্রোজেনের যে ডিউটোরিয়াম থেকে ডিউটেরন বলে, একই কথা। আর আলফা কণিকা কোনটা? আলফা কণিকা হচ্ছে আমাদের এই যে এটা হিলিয়াম 2-4-2+, এটাকে বলা হয় আলফা কণিকা। সামনে পড়াবো, আরো পড়াবো, প্যারা নিও না। আলফা কণিকা মানে হচ্ছে একটা হিলিয়াম পরমাণু থেকে তুমি যদি 2টা ইলেকট্রনকে সরায় দাও, একটা হিলিয়াম পরমাণু, হিলিয়াম পরমাণু কি? এই যে দেখো, এটা হচ্ছে হিলিয়াম, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, ভর সংখ্যা হচ্ছে 4। এখান থেকে আমরা যদি 2টা ইলেকট্রন সরাই দেই, তাহলে হিলিয়াম থেকে 2টা ইলেকট্রন চলে গেছে। তো কোনো জায়গা থেকে যদি ইলেকট্রন চলে যায়, তাহলে তার উপরে পজিটিভ চার্জ চলে আসে। কয়টা ইলেকট্রন চলে গেছে? 2টা ইলেকট্রন, তাই 2টা পজিটিভ চার্জ। তো হিলিয়াম 2-4-2+, এটাকে আমরা বলি আলফা কণিকা। হ্যাঁ, হোয়াটএভার, এগুলো নিয়ে ডিটেল আলোচনা হবে। আপাতত জাস্ট দিস ইজ অ্যান ওভারভিউ, যে পরমাণুর মধ্যে আসলে কিছু স্থায়ী মূল কণিকা থাকে, কিছু অস্থায়ী মূল কণিকা থাকে, এবং কিছু আমাদের কম্পোজিট কণিকা থাকে, কিছু আমাদের কম্পোজিট কণিকা থাকে। বুঝতে পারছো? বুঝতে পারছো? এখন তুমি খেয়াল করো, এবার একটু আসো, এবার একটু আসো। এখন এই জিনিসগুলা, এগুলো না আমাদের বইয়ে আছে। এটা কই আছে? বইয়ে আছে, ঠিক আছে। এটা হচ্ছে বইয়ে এভাবে দেওয়া, বইয়ে এভাবে দেয়া, ঠিক আছে, বইয়ে এভাবে দেওয়া আছে। যেহেতু বইয়ে এভাবে দেওয়া আছে, পরীক্ষায় আসলে এগুলাই উত্তর করব, পরীক্ষায় আসলে আসলে এগুলোই উত্তর করব, এগুলোই উত্তর করব। যদি তোমার পরীক্ষায় আসে তাহলে তুমি এগুলাই লিখবা, পরীক্ষায় আসলে তুমি এগুলাই লিখবে। অস্থায়ী মূল কণিকা কোনগুলা? যদি তোমার বল নিচের কোনটি কম্পোজিট কণিকা, তুমি লিখবা ডিউটেরন বা আলফা কণিকা। যদি বলে নিচের কোনটি কম্পোজিট কণিকা, তুমি বলবা ডিউটেরিয়ান, আলফা, ঠিক আছে। তোমরা যদি বলে কোনগুলো স্থায়ী মূল কণিকা, তুমি বলবা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। যদি বলে কোনগুলো অস্থায়ী মূল কণিকা, তুমি বলবা এগুলা, ঠিক আছে। তো এগুলো এমসিকিউতে আসে। হ্যাঁ, পরীক্ষায় আসলে, পরীক্ষায় কোথায় আসলে? পরীক্ষায় এমসিকিউতে আসলে, যদি কখনো এমসিকিউতে আসে, এবং আসে, এগুলো এমসিকিউতে আসে। তো পরীক্ষায় এমসিকিউতে আসলে
আসলে এগুলাই উত্তর করবা, এগুলাই উত্তর করবা। কিন্তু অ্যাকচুয়ালি পরমাণুর ভিতরে আসলে কি থাকে, একটু ভালো করে কথাটা খেয়াল করো। আমার কি লিখছি এখানে, বইয়ে এভাবে দেওয়া আছে, যেহেতু বইগুলোতে এভাবে দেওয়া আছে, তাই পরীক্ষায় এমসিকিউতে আসলে তুমি এগুলোই উত্তর করবা। যদি বলে স্থায়ী মূল কণিকা কোনটা, কম্পোজিট কণিকা কোনটা, তুমি এগুলাই উত্তর করবা। কিন্তু অ্যাকচুয়ালি কম্পোজিট কণিকা কোনগুলা, অ্যাকচুয়ালি স্থায়ী মূল কণিকা কোনগুলা, চলো এগুলা নিয়ে আমরা একটু আলোচনা করি, যে কোনগুলো আমাদের স্থায়ী মূল কণিকা আর কোনগুলো আমাদের অস্থায়ী মূল কণিকা। ঠিক আছে, অ্যাকচুয়ালি স্থায়ী মূল কণিকা কারা আর অ্যাকচুয়ালি আমাদের অস্থায়ী মূল কণিকা কারা, চলো দেখি দেখি একটু, এক মিনিট, বাঁকা হয়ে গেছে। ঠিক আছে, এখন আসো আমাদের অস্থায়ী মূল কণিকা কোনগুলা। তো স্থায়ী মূল কণিকা কোনগুলা, চলো আমরা একটু অ্যাকচুয়ালটা দেখি। তো এই যে দেখো, এখন দেখো যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি পরমাণুর ভেতরে তিনটা জিনিস থাকে। একটা হচ্ছে ফান্ডামেন্টাল পার্টিকলস মানে মৌলিক কণিকা, একটা হচ্ছে কম্পোজিট পার্টিকলস, আর একটা হচ্ছে ফোর্স ক্যারিয়ার। আরেকটা কি, ফোর্স ক্যারিয়ার। তার মানে একটা পরমাণুর মধ্যে কি কি থাকে বলতো, ফান্ডামেন্টাল পার্টিকলস থাকে, তারপরে কি কম্পোজিট পার্টিকলস থাকে, এরপরে কি থাকে, ফোর্স ক্যারিয়ার থাকে। এই এতগুলা জিনিস থাকে, ফান্ডামেন্টাল পার্টিকলস, কম্পোজিট পার্টিকলস, আর হচ্ছে ফোর্স ক্যারিয়ার। এখন ফান্ডামেন্টাল পার্টিকলস কারা, ফান্ডামেন্টাল পার্টিকলস কারা, ঠিক আছে, দেখো ফান্ডামেন্টাল পার্টিকলস হচ্ছে দুইটা, একটা হচ্ছে আমাদের লেপটনস আর একটা হচ্ছে আমাদের কোয়ার্কস। ফান্ডামেন্টাল পার্টিকলস হচ্ছে দুইটা, একটা লেপটনস আর একটা কি কোয়ার্ক। তো এই যে পরমাণু, এটা হচ্ছে অ্যাকচুয়াল। আমরা এখন অ্যাকচুয়ালটা শিখবো। এখন তুমি বলো ভাই এটা কি পরীক্ষায় আসবে, পরীক্ষায় এটা আসার চান্স খুবই কম, এগুলা পরীক্ষায় আসার চান্স খুবই কম। বাট আমরা অ্যাকচুয়ালটা শিখবো, শিখে রাখবো, জেনে রাখবো, নিজের জানার জন্য জানবো। ঠিক আছে, তো তুমি অ্যাকচুয়ালি পরমাণুর মধ্যে কি কি জিনিস থাকে, কিভাবে পরমাণুটা গঠিত হয়, এই জিনিসটা জানাটা তোমার জন্য ইম্পর্টেন্ট। আমরা অ্যাকচুয়াল টপিকটা নিয়ে আগে আলোচনা করব, অ্যাকচুয়াল জিনিসটা শিখবো, জানবো জিনিসগুলা কি, তারপরে আমরা আস্তে আস্তে আমাদের বইয়ের পড়াশোনাগুলো আবার বইয়ের পড়াগুলো পড়বো। তো পেরানোর কোনো দরকার নেই, বাট রিয়েল ফ্যাক্টটা তোমাদের জানতে হবে। এখন এটা কোথায়, এটা কি, এটা হচ্ছে অ্যাকচুয়াল ঘটনা, এটা হচ্ছে অ্যাকচুয়াল ঘটনা, বুঝছো, অ্যাকচুয়াল ঘটনা হচ্ছে এটা, যে একটা পরমাণুর মধ্যে কি কি থাকে, ফান্ডামেন্টাল পার্টিকলস থাকে, এই ফান্ডামেন্টাল পার্টিকলস, তারপরে কি কম্পোজিট পার্টিকলস, তারপরে কি ফোর্স ক্যারিয়ার। এখন ফান্ডামেন্টাল পার্টিকেল কারা, ফান্ডামেন্টাল পার্টিকেল কারা, দেখো এই যে ফান্ডামেন্টাল পার্টিকেল, এরা আবার দুই ধরনের, একটাকে বলে আমরা লেপটনস এবং আরেকটাকে বলি আমরা কোয়ার্ক। একটাকে বলা হয় লেপটনস এবং আরেকটাকে কি বলে, কোয়ার্ক। লেপটনস আর কোয়ার্ক, লেপটনস কে, এই দেখো ইলেকট্রন, মিউন, তারপরে টাও, ইলেকট্রন, মিউন, টাও। এরপরে দেখো আর কে আছে, ইলেকট্রন নিউট্রিনো, মিউন নিউট্রিনো, টাউ নিউট্রিনো। এই যে ছয়টা, এই ছয়টাকে বলা হয় লেপটনস। এরা প্রত্যেকেই হচ্ছে আমাদের এক একটা লেপটনস। তার মানে আমি দেখতে পাচ্ছি আমার টোটাল কয়টা লেপটনস আছে, বলতো ভাই আমার টোটাল কয়টা লেপটনস আছে। এই লেপটনসের সংখ্যা আমি দেখতে পাচ্ছি ছয়টা। লেপটনস আছে কয়টা বলতো, ছয়টা, তাই না? তাহলে আমাদের লেপটনস হচ্ছে টোটাল ছয়টা। ঠিক আছে, আচ্ছা এবার দেখো তো কোয়ার্ক কয়টা, দেখো আপ ডাউন, টপ বটম, চার্ম স্ট্রেঞ্জ, আপ ডাউন, টপ বটম, চার্ম স্ট্রেঞ্জ। ঠিক আছে, তার মানে আমাদের ছয়টা কোয়ার্ক আছে। তবে আমি দেখতে পাচ্ছি আমার কোয়ার্ক কয়টা বলতো ভাইয়ারা, কোয়ার্ক হচ্ছে ছয়টা। তাহলে এখন তুমি বলো আমার ফান্ডামেন্টাল পার্টিকেল কয়টা, ফান্ডামেন্টাল পার্টিকেল হচ্ছে দেখো লেপটনস আছে ছয়টা, কোয়ার্কস আছে ছয়টা, তাহলে মোট ফান্ডামেন্টাল পার্টিকেলস কয়টা বলতো, 12টা। মোট ফান্ডামেন্টাল পার্টিকেল কয়টা, 12টা। বুঝতে পারছো, মোট ফান্ডামেন্টাল পার্টিকেল 12টা, লেপটন 6টা, কোয়ার্ক 6টা। হ্যাঁ, তার মানে আমি দেখলাম যে পরমাণুর মৌলিক কণিকা আসলে কারা, মৌলিক কণিকা হচ্ছে ইলেকট্রন একটা মৌলিক কণিকা, মিউন মৌলিক কণিকা, টাও মৌলিক কণিকা, ইলেকট্রন নিউট্রিনো মৌলিক কণিকা, মিউন নিউট্রিনো মৌলিক কণিকা, টাও নিউট্রিনো মৌলিক কণিকা, আপ টপ, আপ ডাউন, টপ বটম, চার্ম স্ট্রেঞ্জ, এগুলো হচ্ছে কোয়ার্ক। এই কোয়ার্কগুলো হচ্ছে মৌলিক কণিকা। তাহলে হোয়ার ইজ প্রোটন এন্ড নিউট্রন, আমরা জানি পরমাণুকে ভাঙলে ইলেকট্রন প্রোটন নিউট্রন পাওয়া যায় এবং ইলেকট্রন প্রোটন নিউট্রনকে আমরা বলছি মৌলিক কণিকা। কিন্তু তুমি অ্যাকচুয়ালি খেয়াল করো যে ইলেকট্রন মৌলিক কণিকা আমি ফাইন্ড আউট করছি, প্রোটন আর নিউট্রন কি মৌলিক কণিকা না, প্রোটন আর নিউট্রন কিন্তু মৌলিক কণিকা না। বিকজ তুমি দেখো ফান্ডামেন্টাল পার্টিকেলের মধ্যে কোথাও প্রোটন নিউট্রন লেখা নাই। তার মানে প্রোটন আর নিউট্রনকেও ভাঙা যায়, প্রোটন আর নিউট্রন মৌলিক কণিকা না, প্রোটন আর নিউট্রনের ভিতরেও কিছু না কিছু জিনিস আছে। এখন এই প্রোটন আর নিউট্রনের মধ্যে কি আছে সেটাই আমরা দেখব।
ঠিক আছে, সেটাই আমরা দেখব। তাহলে আমরা দেখলাম আমাদের লেপটনস হচ্ছে 6টা, আমাদের কোয়ার্ক হচ্ছে 6টা। তাহলে মোট মোট ফান্ডামেন্টাল পার্টিকেল কয়টা? 12টা। কিন্তু অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল পার্টিকেল 12টা না। ফান্ডামেন্টাল পার্টিকেল কয়টা জানো? অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল পার্টিকেল হচ্ছে 24টা। 24টা। ভাই কেমনে ফান্ডামেন্টাল পার্টিকেল 24টা? দেখো এখানে লেপটন কয়টা? 6টা, এর সাথে আরো 6টা আছে। কোয়ার্ক কয়টা? 6টা, এর সাথে কি আছে? আরো 6টা আছে। আরো 6টা আছে। লেপটন 6টা, কোয়ার্ক 6টা। বুঝতে পারছো? এখন এই যে আমি তোমাকে বলতেছি আরো 6টা আছে, আরো 6টা আছে, এই আরো 6টা জিনিসটা আসলে কি? এই আরো 6টা জিনিসটা আসলে কি? এটা কি বলো? 6টা এই আরো 6টা জিনিসটা কি? এগুলাকে বলা হয় অ্যান্টিম্যাটার। এগুলাকে কি বলা হয় ভাইয়া? অ্যান্টিম্যাটার। এখন তোমরা, আমি জানি তোমরা ম্যাটার এবং অ্যান্টিম্যাটার সম্পর্কে জানো না, না জানাই স্বাভাবিক। তোমরা অনেকে বিগ ব্যাং থিওরির নাম শুনছিলা। বিগ ব্যাং, ওই যে স্টিভেন হকিংস এর যে বিগ ব্যাং থিওরির নাম শুনছো, তাই না? তো এই ম্যাটার অ্যান্টিম্যাটার নিয়ে কোনো এক ক্লাসে হয়তো অন্য কোনো একদিন একদম ফার্দার ডিটেল আলোচনা করবো না। ইন্টারেস্টিং ফ্যাক্ট। আপাতত জাস্ট মনে রাখো যে প্রত্যেকটা ম্যাটারেরই একটা করে অ্যান্টিম্যাটার থাকে। প্রত্যেকটা ম্যাটারেরই একটা করে কি থাকে? অ্যান্টিম্যাটার থাকে। তো ম্যাটার অ্যান্টিম্যাটার কিভাবে ক্রিয়েট হইছে বা কেমনে হয়, এটা নিয়ে হয়তো কোনো এক ক্লাসের মধ্যে আমি এক্সট্রা করে আলাদা করে তোমাদের সাথে আলোচনা করব, যদি তোমাদের জানার ইন্টারেস্ট থাকে যে বিগ ব্যাং থিওরি কি, কেমনে হইছে, হ্যাঁ, অনুপরমাণুর কনসেপ্ট আসলে কই থেকে আসছে, কেমনে আসছে, এগুলো যদি তোমাদের জানার আগ্রহ থাকে জানায়ও। ওটা আমি আলাদা করে এক্সট্রা একটা ক্লাসের মধ্যে পড়াবো। বাট আপাতত তোমাদের এটার মধ্যে জানার দরকার নাই। হ্যাঁ, ওকে। তাহলে দেখো লেপটনস হচ্ছে 6টা, আমাদের কোয়ার্ক হচ্ছে 6টা, প্রতিটারই আবার একটা করে কি আছে? অ্যান্টিম্যাটার আছে। তাহলে এই যে হলুদ কালারে যেগুলো লিখতেছে এগুলো কি বলতো? এগুলো কি? এগুলো হচ্ছে অ্যান্টিম্যাটার। এগুলোকে বলা হয় অ্যান্টিম্যাটার। এই অ্যান্টিম্যাটারের এক্সিস্টেন্স আমরা দেখতে পাই না, এগুলার এক্সিস্টেন্স আমরা দেখতে পাই না, বুঝছো? এগুলা আছে কিন্তু দেখি না আর কি। অ্যান্টি ম্যাটার, এটার এক্সিস্টেন্স ফিল করা যায় না। তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার অ্যাকচুয়ালি হচ্ছে 6টা করে, আবার এগুলার করে অ্যান্টিম্যাটার আছে। তাহলে ফান্ডামেন্টাল পার্টিকেলস 12-র সাথে আরো 12টা অ্যান্টিম্যাটার যোগ হবে। তাহলে মোট কয়টা দাঁড়াইলো ফান্ডামেন্টাল পার্টিকেল? 24টা। মোট কয়টা দাঁড়াইলো? 24টা। ঠিক আছে, 24টা। তো আমাদের টোটাল ফান্ডামেন্টাল পার্টিকেল হচ্ছে 24টা। ওকে, আমি একটা তোমাদের আলাদা করে গ্রুপের মধ্যে পোল দিব না যে তোমরা ম্যাটার অ্যান্টিম্যাটার সম্পর্কে জানতে চাও কিনা, হ্যাঁ, বা আমাদের বিগ ব্যাং থিওরি সম্পর্কে জানতে চাও কিনা, পোল দিব। ওইটার উপর তোমরা জানাও। তাহলে ওটার উপর আমি এক্সট্রা আলাদা ক্লাস নিব অন্য একটা টাইমে, কিন্তু নট মানে এই কোর্সের ক্লাসে না। ঠিক আছে, তাহলে ক্লাস নাম্বার হুদাই বেড়ে যাবে, দরকার নেই। তো এই হচ্ছে কাহিনী। হ্যাঁ, তাহলে আমরা মোটামুটি দেখলাম যে লেপটন 6টা, কোয়ার্ক 6টা। এখন ভাইয়া খেয়াল করো যে আমার যে পার্টিকেল গুলো আছে, যে এই যে ফান্ডামেন্টাল পার্টিকেল, এই ফান্ডামেন্টাল পার্টিকেল গুলারে আমি না 2 ভাগে ভাগ করছি। দেখো, এক গ্রুপকে আমি বলছি লেপটন, আরেক গ্রুপকে আমি বলছি কোয়ার্ক। আমার কোশ্চেন ইজ ওয়াই? মানে ফান্ডামেন্টাল পার্টিকেল আমার 24টা, আমি বুঝতে পারছি, মানে 2 ধরনের, একটা লেপটন একটা কোয়ার্ক, কিন্তু এদেরকে আবার আলাদা করলাম কেন? মানে হোয়াই লেপটন এন্ড হোয়াই কোয়ার্ক, মানে 2 ভাগে ভাগ করা দরকার ছিল কি? আমি বলতাম যে ফান্ডামেন্টাল পার্টিকেলস আছে এরা সবাই, কিন্তু আবার এদেরকে আবার 2 ভাগে ভাগ করছি। কারণ কোয়ার্ক কাদেরকে বলে আর লেপটনস কাদেরকে বলে? ফান্ডামেন্টাল পার্টিকেলের মধ্যে লেপটনস কারা আর কোয়ার্ক কারা? শোনো, লেপটনস কারা জানো? লেপটনস হচ্ছে যাদেরকে কম্বাইন করা যায় না, যারা একজন আরেকজনের সাথে যুক্ত হয়ে নতুন পার্টিকেল তৈরি করতে পারে না, তাদেরকে বলা হয় লেপটন। যারা, আমরা কি লিখবো দেখো তো, লেপটন কারা ভাইয়া? যারা একজন আরেকজনের সাথে যুক্ত হয়ে নতুন পার্টিকেল তৈরি করতে পারে না, যারা একজন অন্যজনের সাথে যুক্ত হয়ে নতুন পার্টিকেল তৈরি করতে পারে না। ঠিক আছে, এরা একে অপরের সাথে যুক্ত হয়ে নতুন পার্টিকেল তৈরি করতে পারে না। চলো দেখি, এরা একজন আরেকজনের সাথে যুক্ত হয়ে নতুন পার্টিকেল তৈরি করতে পারে না। তাহলে লেপটন কারা ভাইয়া? যারা একজন আরেকজনের সাথে যুক্ত হয়ে নতুন পার্টিকেল তৈরি করতে পারে না, তাদেরকে আমরা বলি হচ্ছে লেপটন। ঠিক আছে, যারা একজন আরেকজনের সাথে যুক্ত হয়ে নতুন পার্টিকেল তৈরি করতে পারে না, তাদেরকে আমরা বলি হচ্ছে লেপটন। আর কোয়ার্ক কারা?
কোয়ার্ক কারা জানো? এরা একজন আরেকজনের সাথে যুক্ত হয়ে নতুন পার্টিকেল তৈরি করতে পারে। কোয়ার্ক কারা ভাইয়া? কোয়ার্ক কারা? কোয়ার্ক হচ্ছে এরা কি করে, এরা একজন আরেকজনের সাথে যুক্ত হয়ে নতুন পার্টিকেল তৈরি করে। এরা এরা একজন আরেকজনের সাথে যুক্ত হয়ে নতুন পার্টিকেল তৈরি করতে পারে। বুঝছো? আচ্ছা, তাহলে কোয়ার্ক কারা? কোয়ার্ক হচ্ছে যারা একজন আরেকজনের সাথে যুক্ত হয়ে নতুন পার্টিকেল তৈরি করতে পারে। লেপটন লজ্জা করে না? এই যেরকম চিন্তাই করস যে জেরি করে বলো। তাহলে দেখো কোয়ার্ক কারা? কোয়ার্ক হচ্ছে এরা কি করে, এরা একজন আরেকজনের সাথে যুক্ত হয়ে নতুন পার্টিকেল তৈরি করতে পারে। ফান্ডামেন্টাল পার্টিকেলস হচ্ছে দুই ধরনের, একটাকে আমরা বলি লেপটনস এবং আরেকটা হচ্ছে কোয়ার্ক। এদেরকে কেন আমরা আলাদা করলাম, লেপটন এবং কোয়ার্ক গুলোকে আলাদা করছি? একটাই কারণে, যে লেপটন যারা এরা একজন আরেকজনের সাথে যুক্ত হয়ে নতুন কোনো পার্টিকেল তৈরি করতে পারে না, কিন্তু কোয়ার্ক যারা এরা একজন আরেকজনের সাথে যুক্ত হয়ে নতুন পার্টিকেল তৈরি করতে পারে। যারা কোয়ার্ক তারা একজন আরেকজনের সাথে যুক্ত হয়ে কি করতে পারে, নতুন পার্টিকেল তৈরি করতে পারে। ঠিক আছে, তাহলে এখন তুমি বলো আমাদের প্রোটন এবং নিউট্রন কি ফান্ডামেন্টাল পার্টিকেলের মধ্যে পড়ছে? না। তাহলে প্রোটন এবং নিউট্রন কি? এটা অন্য পার্টিকেল। তাহলে যেহেতু প্রোটন এবং নিউট্রন ফান্ডামেন্টাল পার্টিকেল না, তার মানে এরা নিশ্চয়ই এদের দ্বারা গঠিত। তাহলে তুমি বলো তো দেখি, প্রোটন এবং নিউট্রন কার দ্বারা গঠিত? লেপটন দ্বারা গঠিত না কোয়ার্ক দ্বারা গঠিত? দেখো লেপটন কারণ লেপটনরা হচ্ছে ইন্ডিভিজুয়াল, একদম স্বাধীন, এরা কারোর সাথে কেউ যুক্ত হয়ে নতুন পার্টিকেল তৈরি করতে পারে না। বাট কোয়ার্ক যারা এরা কিন্তু স্বাধীন না, মানে এরাও স্বাধীন, বাট এরা কিন্তু একজন আরেকজনের সাথে যুক্ত হয়ে নতুন পার্টিকেল তৈরি করতে পারে। এরা কিন্তু কারোর সাথেই যুক্ত হয় না। ঠিক আছে, কারোর সাথে যুক্ত হয় না। তাহলে এখন তোমরা বলো যারা কোয়ার্ক আছে তারা কি করতে পারে, নতুন ভাবে যুক্ত হইতে পারে, নতুন পার্টিকেল তৈরি করতে পারে। তাহলে আমার প্রোটন এবং নিউট্রন এরা কি দ্বারা গঠিত? প্রোটন এবং নিউট্রন আমাদের কোয়ার্ক দ্বারা গঠিত। প্রোটন এবং নিউট্রন কি দ্বারা গঠিত? কোয়ার্ক দ্বারা গঠিত। তো আমাদের একটা জিনিস সবার মাথায় রাখতে হবে, সেটা কি জানো? সেটা হচ্ছে আমাদের যে তোমার ফান্ডামেন্টাল পার্টিকেল আছে, যে কোনো পার্টিকেল, যখন তুমি একটা কোনো পার্টিকেল নিয়ে পড়াশোনা করতে যাবা, যে কোনো পার্টিকেলের দুইটা বৈশিষ্ট্য মনে রাখতে হবে। ঠিক আছে, যে কোনো পার্টিকেলের দুইটা বৈশিষ্ট্য মনে রাখতে হবে। আমরা একটু লিখি, যে কোনো পার্টিকেলের হ্যাঁ দুইটা বৈশিষ্ট্য মনে রাখতে হবে। দুইটা বৈশিষ্ট্য মনে রাখবো। এখন এই দুইটা বৈশিষ্ট্য কি ভাইয়া? নাম্বার ওয়ান বৈশিষ্ট্য হচ্ছে আমরা প্রত্যেকটা ফান্ডামেন্টাল পার্টিকেলের চার্জ কত সেটা জানবো। সেকেন্ড, আমরা হচ্ছে প্রত্যেকটা ফান্ডামেন্টাল পার্টিকেলের স্পিন নিয়ে জানবো, স্পিন কত সেটা জানবো। তাহলে দেখো প্রতিটা ফান্ডামেন্টাল পার্টিকেলের এই দুইটা বৈশিষ্ট্য আমরা জানার চেষ্টা করবো। অলওয়েজ আমাদের ধান্দা থাকবে যে ফান্ডামেন্টাল পার্টিকেলের এই দুইটা বৈশিষ্ট্য জানা। কি জানা? একটা হচ্ছে চার্জ, আর একটা কি স্পিন। নাম্বার ওয়ান চার্জ, নাম্বার টু কি? নাম্বার টু হচ্ছে স্পিন। তাহলে আমরা চার্জ এবং স্পিন নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা ফান্ডামেন্টাল পার্টিকেলের চার্জ জানতে হবে, স্পিন জানতে হবে। ওকে, এখন দেখো আমার যত ফান্ডামেন্টাল পার্টিকেল আমাদের আছে, প্রত্যেকটা ফান্ডামেন্টাল পার্টিকেলের স্পিন কত জানো? এই প্রতিটা ফান্ডামেন্টাল পার্টিকেলের স্পিন, এই প্রত্যেকটা ফান্ডামেন্টাল পার্টিকেলের স্পিন হচ্ছে আমাদের হাফ। স্পিন কত? হাফ। যে কোনো ফান্ডামেন্টাল পার্টিকেলের স্পিন কত? হাফ। তাহলে তোমাকে যদি বলে ভাইয়া ফান্ডামেন্টাল পার্টিকেলের স্পিন কত? হাফ। এখন তুমি আমাকে বলো তাহলে ভাইয়া আমাদের ইলেকট্রনের স্পিন কত? ভাইয়া হাফ। মিউনের স্পিন কত? হাফ। টাউয়ের স্পিন কত? হাফ। আপ কোয়ার্কের স্পিন কত? হাফ। ডাউন কোয়ার্কের স্পিন কত? হাফ। প্রত্যেকটার যে কোনোটার স্পিন কত ভাইয়া? স্পিন হচ্ছে আমাদের হাফ। কি হাফ? প্লাস মাইনাস হাফ। কি হাফ বলো তো ভাইয়া? স্পিন কত? প্লাস মাইনাস হাফ। এখন এই প্লাস কি, প্লাস মাইনাস হাফ কি, এটা নিয়ে একটু পরে আসতেছি। প্লাস দিয়ে কি বোঝায়, মাইনাস দিয়ে কি বোঝায়, বাট আপাতত এইটা বুঝি প্রত্যেকটা ফান্ডামেন্টাল পার্টিকেলের স্পিন হচ্ছে হাফ। স্পিন জিনিসটা কি এটাই তোমাদেরকে একটু পরে বুঝাবো, টেনশন করার কোনো দরকার নেই। আপাতত জাস্ট মনে রাখো স্পিন হচ্ছে ফান্ডামেন্টাল পার্টিকেলের প্লাস মাইনাস হাফ। ঠিক আছে, আমার এরপরে দেখো এই ফান্ডামেন্টাল পার্টিকেল গুলো মিলে আমার কি তৈরি করে? কম্পোজিট পার্টিকেল তৈরি করে। এরা মিলেই আমাদের কি তৈরি করে? কম্পোজিট পার্টিকেল তৈরি করে। হ্যাঁ,
এবং এই যে তুমি চিন্তা করো একটা পরমাণুর ভিতরে তোমার যে ইলেকট্রন প্রোটন নিউট্রন গুলো যে আটকায় আছে, নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন আর নিউট্রন আটকায় থাকে, দেখো একটা প্রোটন পজিটিভ চার্জ, আরেকটা প্রোটনও পজিটিভ চার্জ, দুইটা প্রোটন পজিটিভ পজিটিভ কেন আটকায় থাকে? এই পজিটিভ পজিটিভ গুলো আটকায় থাকে এই ফোর্স ক্যারিয়ারের কারণে। পরমাণুর ভিতরে কিছু ফোর্স আছে যারা এদেরকে আটকায় রাখে। এখন এই যে নিউক্লিয়াসের মধ্যে এদেরকে যে আটকায় রাখতেছে, এই কি কি ফোর্স আছে? একটা ফোর্সের নাম হচ্ছে গ্লুয়ন, যেটাকে আমরা বলি স্ট্রং ফোর্স। এরপর হচ্ছে WZ বোসন, যেটাকে আমরা বলি উইক ফোর্স। এরপর হচ্ছে ফোটন, যেটাকে আমরা বলি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। এবং আরেকটা হচ্ছে আমাদের গ্র্যাভিটন, যেটাকে আমরা বলি গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে এগুলাও থাকে পরমাণুর মধ্যে। হ্যাঁ, এবং এই যে পার্টিকেল গুলো, এই যে ফোর্স ক্যারিয়ার গুলো আছে, এই প্রত্যেকটা ফোর্স ক্যারিয়ারের মনে রাখবা স্পিন কত জানো? প্রত্যেকটা ফোর্স ক্যারিয়ারের স্পিন হচ্ছে 1। দেখো প্রতিটা ফোর্স ক্যারিয়ার, আমাদের যতগুলা ফোর্স ক্যারিয়ার থাকবে প্রত্যেকটা ফোর্স ক্যারিয়ারের স্পিন হচ্ছে 1। তাহলে তোমাকে যদি বলে ভাইয়া এখন এখন স্পিন 1 বলতে কি বোঝায়, বুঝাবো, কোনো টেনশন করার কোনো দরকার নাই, আমি সব তোমাদের বুঝাই দিব, ঠিক আছে? কোনো টেনশন করবা না, জাস্ট খালি লিখে রাখো যে গ্লুয়ন, WZ বোসন, ফোটন, গ্র্যাভিটন, হ্যাঁ, এগুলোর প্রত্যেকটার স্পিন কত? 1। যদি তোমাকে বলে ভাইয়া ফোটনের স্পিন কত? 1, এটা ঢাকা ইউনিভার্সিটিতে একবার আসছে, ফোটনের স্পিন কত? ফোটনের স্পিন হচ্ছে আমাদের 1। তো ফোটন হচ্ছে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, গ্র্যাভিটনকে আমরা বলি আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স, WZ বোসন এটা হচ্ছে আমাদের উইক ফোর্স, উইক নিউক্লিয়ার ফোর্স, এবং গ্লুয়নকে আমরা বলি স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। এগুলো তোমরা ফিজিক্সে অনেক ডিটেইল পড়বা, ঠিক আছে? যখন তোমরা ফিজিক্সে পরমাণুটা পড়বা তখন তোমাদের এগুলো অনেক ডিটেইলে প্রত্যেকটা জিনিসকে ফিজিক্সে পড়ানো হবে, ঠিক আছে? বাট কেমিস্ট্রিতে এগুলো নিয়ে অত বেশি আলোচনা নাই। সো যেহেতু আলোচনা নাই, আমরা এত আলোচনা করতে যাব না বা তোমাদের সময় নষ্ট করব না। যে জিনিস দরকার নাই কেমিস্ট্রিতে, সেটা নিয়ে কেমিস্ট্রিতে আমরা সময় নষ্ট করব না। যেটা কেমিস্ট্রিতে দরকার সেখানে আমরা অনেক বেশি সময় দিব, ঠিক আছে? তো এগুলা কি, এগুলা জিনিসটা কি, ওইটাও তোমরা যদি ওই যে ম্যাটার অ্যান্টি ম্যাটারের ক্লাস, ওইখানে আমি যখন আলাদা করে নিব সেখানে তোমাদের বুঝাই দিব না জিনিসগুলো অ্যাকচুয়ালি কি মিন করে। তো মোটামুটি আমি দেখলাম যে আমাদের যতগুলো ফান্ডামেন্টাল পার্টিকেল আছে প্রত্যেকটা ফান্ডামেন্টাল পার্টিকেলেরই স্পিন হচ্ছে প্লাস মাইনাস হাফ। তার মানে সবারই স্পিন প্লাস মাইনাস হাফ। এখন আমি বলছি দুইটা জিনিস জানা লাগবে, যে কোনো পার্টিকেলের দুইটা বৈশিষ্ট্য মনে রাখতে হবে, একটা হচ্ছে চার্জ এবং আরেকটা হচ্ছে আমাদের স্পিন। একটা হচ্ছে চার্জ আর একটা কি স্পিন। তো আমি প্রত্যেকের কিন্তু স্পিন জানি, এই প্রতিটা ফান্ডামেন্টাল পার্টিকেলের স্পিন জানি প্লাস মাইনাস হাফ। তাহলে এদের প্রত্যেকের চার্জ কত হবে? এদের প্রত্যেকের চার্জ কত হবে? তো দেখো আমার যে ইলেকট্রন আছে, এই ইলেকট্রনের চার্জ কত জানো? ইলেকট্রনের চার্জ হচ্ছে আমাদের -1। ইলেকট্রনের আপেক্ষিক চার্জ হচ্ছে -1। মিউনের জন্য চার্জ কত? ভাই -1। ভাই টাওয়ের চার্জ কত? ভাই -1। এখন দেখো ইলেকট্রন নিউট্রনের চার্জ কত? ভাই 0। মিউন নিউট্রনের চার্জ কত? ভাই 0। টাও নিউট্রনের চার্জ কত? ভাই 0। তার মানে যে কোনো নিউট্রিনোর চার্জ কত হবে? 0 হবে। যে কোনো নিউট্রিনোর চার্জ কত হবে? 0 হবে। ইলেকট্রনের চার্জ কত? -1। মিউনের চার্জ কত? মিউনের চার্জ হচ্ছে -1। টাওয়ের চার্জ কত? টাওয়ের চার্জ হচ্ছে আমাদের -1। ঠিক আছে, ওকে। তো আশা করি মোটামুটি বুঝছো যে কাদের চার্জ কত। হ্যাঁ, এবং এই যে আপ কোয়ার্ক ডাউন কোয়ার্ক এদের চার্জ কত? চার্জটা মনে রাখতে হবে, এগুলো ফান্ডামেন্টাল বৈশিষ্ট্য, এগুলো হচ্ছে একটা জিনিসের বৈশিষ্ট্য, ঠিক আছে? যে কোনো পার্টিকেলের দুইটা বৈশিষ্ট্য ফিক্সড, স্পিন আর চার্জ। স্পিন আর চার্জ এই দুইটা জিনিস তোমার ফিক্সড, এটা তোমাকে মনে রাখতে হবে। হ্যাঁ, তো আমাদের এই যে আপ কোয়ার্ক আছে, এই প্রত্যেকটা আপের জন্য, আপ, টপ, চার্জ, এদের জন্য আমাদের চার্জ কত? এদের জন্য চার্জ কত? +2/3। +2/3। এই টপের জন্য চার্জ কত? +2/3। এই ডাউনের জন্য চার্জ কত? +2/3। ঠিক আছে, তাহলে দেখো এই বাম পাশে আপ, টপ, চার্জ প্রত্যেকের জন্য কত? +2/3। আর আর দেখো আমাদের এই যে ডাউন কোয়ার্ক, বটম কোয়ার্ক, তারপরে আমাদের হচ্ছে স্ট্রেঞ্জ কোয়ার্ক, এদের চার্জ কত? এদের চার্জ হচ্ছে -1/3। কত? -1/3। তাইলে -1/3। স্ট্রেঞ্জের জন্য কত? -1/3। দেখো এদের প্রত্যেকের জন্য চার্জ হচ্ছে -1/3। তাহলে আমার মোটামুটি মেইন জিনিস যেটা জানা দরকার সেটা হচ্ছে আমার ফান্ডামেন্টাল পার্টিকেল। এই ফান্ডামেন্টাল পার্টিকেলের টোটাল ফান্ডামেন্টাল পার্টিকেল আবার দুই ধরনের, লেপটন এবং কোয়ার্ক। এই লেপটন গুলা কারা? যারা একজন আরেকজনের সাথে যুক্ত হইতে পারে না। আর কোয়ার্ক কারা? যারা একজন আরেকজনের সাথে যুক্ত হয়ে নতুন যৌগ তৈরি করতে পারে। এই প্রতিটা ফান্ডামেন্টাল পার্টিকেলের আমাদের স্পিন কত? +-1/2। প্লাস কি মাইনাস কি পরে বুঝাচ্ছি, +-1/2। এখন এই যে +-1/2 এদের স্পিন জানলাম, চার্জ জানতে হবে। তো চার্জের মান কত? ইলেকট্রন বলো, মিউন বলো, টাও বলো, প্রত্যেকের -1। ইলেকট্রনের যেহেতু -1 তাহলে এগুলোরও -1, আর সকল নিউট্রনের চার্জ হচ্ছে 0। এবার আসো কোয়ার্কের ক্ষেত্রে, আপ কোয়ার্ক, টপ কোয়ার্ক, চার্ম কোয়ার্ক, এদের ক্ষেত্রে +2/3। আর ডাউন, বটম আর স্ট্রেঞ্জ এদের ক্ষেত্রে -1/3।
-1/3। ঠিক আছে, ওকে, কোনো সমস্যা নেই। যারা শুরু থেকে ক্লাস করতেছো তারা সবই বুঝতে পারবে, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি এটা দেখলাম যে আমাদের ফান্ডামেন্টাল পার্টিকেলস যারা, আমরা তো জানি আমাদের পরমাণুর মধ্যে কি থাকে, পরমাণুর মধ্যে ইলেকট্রন থাকে, প্রোটন থাকে, নিউট্রন থাকে। এখন এই যে প্রোটন আর নিউট্রন, আমরা কি বলছি, প্রোটন আর নিউট্রন আসলে মৌলিক কণিকা না, প্রোটন আর নিউট্রনকেও ভাঙা যায়। তাহলে পরমাণুর মৌলিক কণিকা আসলে কোনগুলা? তো মৌলিক কণিকা কোনগুলা? মৌলিক কণিকা হচ্ছে ভাই এই যে এরা, এই লেপটন আর কোয়ার্ক। মৌলিক কণিকা দুই ধরনের, একটাকে বলা হয় লেপটন আর একটাকে বলা হয় কোয়ার্ক। তো লেপটন হচ্ছে 6টা, এই যে দেখো এখানে লেপটন হচ্ছে 6টা, আর কোয়ার্ক হচ্ছে আরো 6টা। তার মানে একটা পরমাণু আসলে এদের দ্বারা গঠিত। একটা পরমাণু এই এই এগুলা দিয়ে গঠিত। ঠিক আছে, এগুলোই হচ্ছে আমাদের মেইন মৌলিক কণিকা। ঠিক আছে, লেপটন এবং কোয়ার্কে কেন মৌলিক কণিকাগুলোকে দুই ভাগে ভাগ করছি? রিজন, লেপটন গুলা একজন আরেকজনের সাথে যুক্ত হয়ে নতুন পার্টিকেল তৈরি করতে পারে না, আর কোয়ার্ক গুলা একজন আরেকজনের সাথে যুক্ত হয়ে নতুন পার্টিকেল তৈরি করতে পারে। এই কোয়ার্ক গুলা একজন আরেকজনের সাথে যুক্ত হয়েই কম্পোজিট পার্টিকেল তৈরি করে। এরাই একজন আরেকজনের সাথে যুক্ত হয়ে কম্পোজিট পার্টিকেল তৈরি করে। এখন আমরা যখন কোনো একটা ফান্ডামেন্টাল পার্টিকেল, মানে এই যে মৌলিক কণিকা যে এগুলা আছে, এদের দুইটা বৈশিষ্ট্য আমাদের মনে রাখতে হবে। মৌলিক কণিকাগুলার দুইটা বৈশিষ্ট্য মনে রাখতে হয়, একটা হচ্ছে চার্জ এবং আরেকটা হচ্ছে স্পিন। স্পিন কি একটু পরে বুঝাবো বলছি তোমাদেরকে, হ্যাঁ, তো স্পিন কি একটু পরে বুঝাবো। তো যতগুলো ফান্ডামেন্টাল পার্টিকেল আছে এদের প্রত্যেকের স্পিন হচ্ছে +- হ্যাঁ, স্পিন কত? +- একটু পরে বুঝাচ্ছি স্পিন কি জিনিস, +- তার মানে এদের সবার স্পিন +- সবগুলোর স্পিন +- ওকে। আচ্ছা, এখন আর আরেকটা জিনিস জানা লাগবে, বলছি চার্জ। তো চার্জ গুলো মনে রাখবা যে ইলেকট্রনের চার্জ -1, তো ইলেকট্রনের -1 এটা তোমরা জানো, তাহলে মিউনেরও -1, টাওরও -1। আর নিউট্রিনো যতগুলো আছে সবার চার্জ হচ্ছে 0। নিউট্রিনোর চার্জ কত? 0। আর আপ কোয়ার্ক, টপ কোয়ার্ক, চার্ম কোয়ার্ক, এদের প্রত্যেকের চার্জ হচ্ছে +2/3, +2/3, +2/3। ডাউন কোয়ার্ক, বটম কোয়ার্ক, স্ট্রেঞ্জ কোয়ার্ক, এদের চার্জ হচ্ছে -1/3, -1/3, -1/3। ঠিক আছে, ক্লিয়ার? ওকে। তো স্পিন কি পরে? এত কিছু বোঝার দরকার নেই, তুই খালি মনে রাখ। তোরে কইছি তোরে স্পিন, তোরে কইছি তোরে স্পিন কি তোর কইতে। আমি কয়বার বলছি যে স্পিনটা আমি কি বলবো, একটু পরে ব্যাখ্যা করতেছি। গাতাগুলি কোথাকার, শুয়োর গুলি। ওকে, আসো। তো এবার আসো, তাহলে যারা আমরা শুরু থেকে ক্লাস করছি তাদের আমার মনে হয় না কারো কোনো সমস্যা হবে। যারা মাঝপথে আসছো তাদের প্রবলেম হইতে পারে, তো ওটা তোমরা শুরু থেকে ক্লাস করলেই বুঝতে পারবা। তাহলে এখন এবার একটু আসো, এখন আমি যেটা দেখলাম যে আমার যে প্রোটন আর নিউট্রন আছে, এই প্রোটন আর নিউট্রন মৌলিক কণিকা না। তাহলে প্রোটন আর নিউট্রন কি যৌগিক কণিকা? তাহলে কি দিয়ে গঠিত প্রোটন আর নিউট্রন? প্রোটন আর নিউট্রন কি দিয়ে গঠিত? তো আমার এই মৌলিক কণিকা এগুলা দিয়ে গঠিত। এখন আমরা আবার এটা জানি, এই যে এরা দেখো, এই যে লেপটন যারা আছে, হলুদ কালারের যারা আছে, এরা একজন আরেকজনের সাথে যুক্ত হয়ে নতুন পার্টিকেল তৈরি করে না। তার মানে এরা ইন্ডিভিজুয়াল থাকে, কারো কোনো নতুন পার্টিকেল তৈরি করে না। তাহলে প্রোটন আর নিউট্রন তাহলে কারা তৈরি করে? এই যে সবুজ কালারের যারা আছে এরা, কারণ এরা একজন আরেকজনের সাথে যুক্ত হয়ে নতুন পার্টিকেল তৈরি করতে পারে। তাহলে সবুজ কালারের যারা আছে এরা হচ্ছে একজন আরেকজনের সাথে যুক্ত হয়ে নতুন পার্টিকেল, মানে হচ্ছে প্রোটন নিউট্রন এগুলা তৈরি করে। আমরা এখন সেটা নিয়ে আলোচনা করব। আমাদের দেখো, খেয়াল করে, এখন মজা পাবো। এই যে আমাদের কম্পোজিট পার্টিকেল নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এই কম্পোজিট পার্টিকেল গুলা আবার হচ্ছে আমাদের দুই ধরনের। ঠিক আছে, কম্পোজিট পার্টিকেল গুলা কয় ধরনের? দুই ধরনের। একটাকে আমরা বলি মেসন, আর একটাকে বলি ব্যারিয়ন। আরো অনেক কম্পোজিট পার্টিকেল আছে, বাট আমি এখানে তোমাদের দুই ধরনের কম্পোজিট পার্টিকেল দেখাইতেছি। হ্যাঁ, তো মেসন কারা? মেসন কম্পোজিট পার্টিকেল কারা? ঠিক আছে, একটু খেয়াল করো, মেসন কারা? মেসন হচ্ছে দুইটা কোয়ার্ক দিয়ে তৈরি। মেসন কি দিয়ে তৈরি ভাইয়া বলো তো? দুইটা কোয়ার্ক। আমরা জানি কম্পোজিট পার্টিকেল কি দিয়ে তৈরি? ফান্ডামেন্টাল পার্টিকেল দিয়ে তৈরি। এখন তোমরা বলো ফান্ডামেন্টালের মধ্যে কোনটা দিয়ে তৈরি? লেপটন দিয়ে তৈরি না কোয়ার্ক দিয়ে তৈরি? আমরা জানি লেপটন একজন আরেকজনের সাথে যুক্ত নতুন পার্টিকেল তৈরি করে না। তাহলে নতুন পার্টিকেল কারা তৈরি করে? কোয়ার্ক দিয়ে তৈরি করে। তার মানে কম্পোজিট পার্টিকেল গুলা কি দিয়ে তৈরি? কোয়ার্ক দিয়ে তৈরি। তার মানে এগুলা কি পার্টিকেল? মেসন এবং ব্যারিয়ন কি পার্টিকেল? এগুলো আমাদের কম্পোজিট পার্টিকেল। এখন মেসন তাহলে কি দিয়ে তৈরি? মেসন হচ্ছে আমাদের দুইটা কোয়ার্ক দিয়ে তৈরি। দুইটা কোয়ার্ক দিয়ে দিয়ে তৈরি। ঠিক আছে, তাহলে মেসন কারা? যারা দুইটা কোয়ার্ক দিয়ে তৈরি তাদেরকে আমরা বলি মেসন।
যারা দুইটা কোয়ার্ক দিয়ে তৈরি তাদেরকে আমরা বলি মেসন। তাহলে আমাদের মেসন হচ্ছে দুইটা কোয়ার্ক দিয়ে তৈরি। তাহলে এবার ভাই বলো দেখি ব্যারিয়ন্স কয়টা কোয়ার্ক দিয়ে তৈরি? ব্যারিয়ন্স হচ্ছে আমাদের তিনটা কোয়ার্ক দিয়ে তৈরি। এরা আমাদের কয়টা কোয়ার্ক দিয়ে তৈরি বলো তো ভাইয়ারা? এই ব্যারিয়ন্স হচ্ছে আমাদের তিনটা কোয়ার্ক দিয়ে তৈরি। তিনটা কোয়ার্ক দিয়ে তৈরি। ওকে, তাহলে ব্যারিয়ন্স আমাদের তিনটা কোয়ার্ক থাকবে। এখন তুমি খেয়াল করো তো, দেখো তো, এই যে দেখো এই ব্যারিয়ন্স এর মধ্যে আমি কি লিখছি খেয়াল করো। ব্যারিয়ন্স এর মধ্যে আমি লিখছি প্রোটন আর নিউট্রন। তার মানে প্রোটন এবং নিউট্রন এরা এরা কি, এরা কয়টা কোয়ার্ক দিয়ে তৈরি? প্রোটন এবং নিউট্রন কয়টা কোয়ার্ক দিয়ে তৈরি ভাইয়া? এই প্রোটন এবং নিউট্রন আমাদের দুইটা কোয়ার্ক দিয়ে তৈরি। প্রোটন এবং তিনটা কোয়ার্ক দিয়ে তৈরি। প্রোটন এবং নিউট্রন আমাদের তিনটা কোয়ার্ক দিয়ে তৈরি। আর এই পাইওন এবং কিয়ন এরা আমাদের কি দিয়ে তৈরি? দুইটা কোয়ার্ক দিয়ে তৈরি। পাইওন এবং কেওন হচ্ছে আমাদের দুইটা কোয়ার্ক দিয়ে তৈরি। তা আমরা ফার্স্টেই আমাদের পাইওনের কাছে যাব। এই যে পাইওন, এই পাইওন বসে দুইটা কোয়ার্ক দিয়ে তৈরি, তাই না? এখন দুইটা কোয়ার্ক কি? দুইটা কোয়ার্ক কি ধরনের দুইটা কোয়ার্ক? দেখো এই পাইওন হচ্ছে আমাদের দুইটা কোয়ার্ক দিয়ে তৈরি। কিরকম? এই যে এরকম, খেয়াল করো, এরকম দুইটা কোয়ার্ক দিয়ে তৈরি। হ্যাঁ, তো এরকম দুইটা কোয়ার্ক দিয়ে তৈরি। এখন এই যে দুইটা কোয়ার্ক আছে আমি দেখতে পাচ্ছি, দেখো কোয়ার্ক গুলো আমি গোল গোল কালার দিয়ে কোয়ার্ক বুঝাইলাম। হ্যাঁ, এরকম দুইটা কোয়ার্ক দিয়ে তৈরি। তো দুইটা কি কোয়ার্ক? দুইটা আপ কোয়ার্ক। দুইটাই আপ কোয়ার্ক, মানে পাইওন দুইটা আপ দিয়ে তৈরি। আপ 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 কোয়ার্ক দিয়ে তৈরি। পাইওন কি দিয়ে তৈরি? দুইটা আপ কোয়ার্ক দিয়ে তৈরি। হ্যাঁ, এরকম যে কোনো কোয়ার্ক যারাই দুইটা কোয়ার্ক দিয়ে তৈরি হবে তাদেরকে আমরা বলি হচ্ছে মেসন। যারাই দুইটা কোয়ার্ক দিয়ে তৈরি হবে তাদেরকে আমরা বলি মেসন। আর যারা তিনটা কোয়ার্ক দিয়ে তৈরি হবে তাদেরকে আমরা বলি ব্যারিয়ন। তার মানে আমাদের প্রোটন এবং নিউট্রন হচ্ছে ব্যারিয়ন। ওকে, আচ্ছা, তাহলে পাইওন হচ্ছে দুইটা কোয়ার্ক দ্বারা তৈরি, দুইটা আপ কোয়ার্ক। আর কেওন কি দিয়ে তৈরি? কেওনও দুইটা কোয়ার্ক দিয়ে তৈরি। এই কেওনও আমাদের দুইটা কোয়ার্ক দিয়ে তৈরি। ঠিক আছে, এখন কোন দুইটা কোয়ার্ক দিয়ে তৈরি খেয়াল করো। এই কেওনও আমাদের দুইটা কোয়ার্ক দিয়ে তৈরি। আসো, দুইটা কোয়ার্ক কি? কেওন হচ্ছে একটা আপ কোয়ার্ক দিয়ে তৈরি এবং আরেকটা হচ্ছে তোমার ডাউন কোয়ার্ক দিয়ে তৈরি। একটা আপ আরেকটা হচ্ছে ডাউন। তাহলে কেওন হচ্ছে দুই ধরনের কোয়ার্ক দিয়ে তৈরি, একটা আপ কোয়ার্ক আর একটা হচ্ছে ডাউন কোয়ার্ক। তো যে কোনো কোয়ার্ক যারাই দুইটা দিয়ে তৈরি হবে তাদেরকে আমরা বলি মেসন। মেসনের মধ্যে আবার পাইওন আছে, কেওন আছে, আরো অনেক আছে। আমি জাস্ট দুইটা এক্সাম্পল দিচ্ছি একটা ছোট্ট জিনিস বোঝানোর জন্য তোমাদেরকে। হ্যাঁ, এখন এখন দেখো, খেয়াল করো, এবার একটু খেয়াল করো। এখন তোমাদেরকে কি বলছি দেখো, একই জাতীয় দুইটা ফান্ডামেন্টাল পার্টিকেল যদি একসাথে থাকে তাহলে একজন আরেকজনের স্পিনকে ক্যান্সেল আউট করে। একটা সুন্দর লাইন লিখে রাখো, একই জাতীয় দুইটা ফান্ডামেন্টাল পার্টিকেল একসাথে থাকলে, ওকে, এটা একটা নোট লিখে রাখো, একই জাতীয় দুইটা ফান্ডামেন্টাল পার্টিকেল একসাথে থাকলে একজন আরেকজনের স্পিনকে ক্যান্সেল আউট করে। ঠিক আছে, একটু লিখে রাখি কি বলছি। একই জাতীয় দুটি ফান্ডামেন্টাল পার্টিকেল মানে মৌলিক কণিকা আর কি। হ্যাঁ, মৌলিক কণিকা, ফান্ডামেন্টাল মানে তো মৌলিক, বুঝোই। ফান্ডামেন্টাল পার্টিকেল মানে কণিকা। পার্টিকেল একসাথে থাকলে একজন অন্যজনের ঠিক আছে, একজন অন্যজনের স্পিনকে ক্যান্সেল আউট করে দেয়। স্পিনকে ক্যান্সেল আউট করে। ঠিক আছে, একজন আরেকজনের স্পিনকে কি করে? ক্যান্সেল আউট করে। একই জাতীয় দুইটা পার্টিকেল যদি একসাথে থাকে তাহলে এরা কি করে? একজন আরেকজনের স্পিনকে ক্যান্সেল আউট করে দেয়। একজন আরেকজনের স্পিনকে কি করে? ক্যান্সেল আউট করে দেয়। তো দেখো পাইওন কি? দুইটা আপ কোয়ার্ক দিয়ে তৈরি। আচ্ছা, যদি দুইটা আপ কোয়ার্ক দিয়ে তৈরি হয় তাহলে দেখো এবার এটার স্পিন কি হবে, চার্জ কি হবে, দুইটা জিনিস আমরা বের করার চেষ্টা করবো এখান থেকে। হ্যাঁ, যে এটার ভাইয়া স্পিন কত হবে এবং এখানে আমাদের চার্জ কত হবে। হ্যাঁ, এটার চার্জ কত হবে দেখি আমরা বের করতে পারি কিনা। হ্যাঁ, দেখো স্পিন কত, চার্জ কত। তো আমি কি বলছি, লাইনটা পড়ো। একই জাতীয় দুটি ফান্ডামেন্টাল পার্টিকেল একসাথে থাকলে একজন অন্যজনের স্পিনকে ক্যান্সেল আউট করে দেয়। মানে দেখো, খেয়াল করো, একই জাতীয় দুটি ফান্ডামেন্টাল পার্টিকেল, তো দেখো আপ কোয়ার্ক, এটাও আপ কোয়ার্ক, দুইটাই আপ কোয়ার্ক। যেহেতু একই জাতীয় দুইটা ফান্ডামেন্টাল পার্টিকেল, দুইটাই আপ, তাহলে
এর স্পিন এবং এর স্পিন একজন আরেকজনকে ক্যান্সেল আউট করে দিবে। স্পিন কি একটু পরে বুঝাচ্ছি, জাস্ট লাইনের এই লাইনটা পড়ো, লাইনটা পরে বোঝার চেষ্টা করো। এর স্পিন একজন আরেকজনকে ক্যান্সেল আউট করে দিবে। এখন আমি বলছিলাম যে কোনো ফান্ডামেন্টাল পার্টিকেলের স্পিন হবে হয় প্লাস হাফ, ওই যে বলছিলাম একটু আগে, অথবা মাইনাস হাফ, দুইটার যে কোনো একটা। দেখো এই যেখানে লিখে আসছিলাম যে ফান্ডামেন্টাল পার্টিকেলের স্পিন হচ্ছে প্লাস মাইনাস হাফ, মানে একটা যদি প্লাস হাফ হয় অন্যটা হবে মাইনাস হাফ। ঠিক আছে, হয় প্লাস হাফ নাহলে মাইনাস হাফ, দুইটার একটা হবে। যেমন তোমার যদি বলো আপ কোয়ার্কের স্পিন কত, বলবা হয় প্লাস হাফ নাহলে মাইনাস হাফ। তোমার যদি বলো ইলেকট্রনের স্পিন কত, বলবা হয় প্লাস হাফ নাহলে মাইনাস হাফ। ওকে, তো তো দেখো দুইটা দুইটা ফান্ডামেন্টাল পার্টিকেল যদি একসাথে থাকে আপ আপ, তাহলে একজন আরেকজনের স্পিনকে ক্যান্সেল আউট করে দেয়। কেমনে? একটা যদি প্লাস হাফ হয়, ধরে নিলাম এটা প্লাস হাফ, তাহলে অবশ্যই এটা হবে মাইনাস হাফ। ঠিক আছে, তাহলে প্লাস হাফ মাইনাস হাফ কাটাকাটি চলে যায়, থাকে কত? শূন্য। অথবা এটা যদি মাইনাস হাফ হয় তাহলে এটা হবে তোমার প্লাস হাফ। বুঝছো কিনা? মানে একজন আরেকজনকে ক্যান্সেল আউট করে দিবে। তো একটা প্লাস হইলে যদি পাশাপাশি দুইটা থাকে, একজন আরেকজনের স্পিনকে কি করে? ক্যান্সেল আউট করে দেয়। তো একটা একটা স্পিনকে ক্যান্সেল আউট করে দিবে। ক্যান্সেল আউট করে দিলে থাকে কত বলো তো? শূন্য। তার মানে আমাদের যে পায়ন আছে, পায়নের স্পিন হচ্ছে শূন্য। আমি কেন এটা শিখাচ্ছি একটু পরে বুঝবা, একটা বেসিক শিখাচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, এখন চার্জ কত? পায়ন কি দিয়ে তৈরি? একটা আপ কোয়ার্ক, একটা আপ কোয়ার্ক দিয়ে তৈরি, তাই না? পায়ন কি দিয়ে তৈরি? দুইটা আপ দিয়ে তৈরি না? দুইটা আপ। এখন আমি মাত্র দেখে আসছি আমাদের আপের চার্জ কত? +2/3। আপ কোয়ার্কের চার্জ কত? +2/3। তো আমার এখানে দুইটা আপ কোয়ার্ক আছে। দেখো আমি কি বলছি, একই জাতীয় দুইটি ফান্ডামেন্টাল পার্টিকেল একসাথে থাকলে একজন আরেকজনের স্পিনকে ক্যান্সেল আউট করে। স্পিনকে, চার্জের কথা কি বলছি? বলি নাই। তাহলে চার্জ কত হবে? দেখো আপের চার্জ কত? +2/3, +2/3, তাই না? এই আপের চার্জ কত? +2/3। তাহলে দুইটার জন্যই +2/3, 2/3। তো তুমি যোগ করে দাও, যোগ করে দিলে আসবে আমাদের এখানে 4/3, +4/3। তার মানে দেখো আমাদের পায়নের চার্জ হচ্ছে +4/3। তো এগুলো মুখস্থ করা লাগে না, এগুলো তুমি এমনি এমনি বের করতে পারবা। কেমনে? চলো আমরা একটু দেখি। চলো কেওনের ক্ষেত্রে দেখি। কেওন, ঠিক আছে, কেওনের ক্ষেত্রে দেখি আমাদের স্পিন কত, চার্জ কত। ওকে, খেয়াল করো, আসো ফার্স্টই দেখি তো আমাদের স্পিন কত, স্পিন কত। ওকে, আসো দেখি। তার আগে তোমরা আমাকে একটা কথা বলো, তোমরা এখান থেকে একটা কথা বলবা, একটা কোশ্চেনের উত্তর দাও। মনে করো এটা একটা ইলেকট্রন, এই পাশে আর একটা ইলেকট্রন আছে, দুইটা ইলেকট্রন পাশাপাশি আছে, তাহলে এরা স্পিনকে ক্যান্সেল আউট করবে কিনা, মানে এটার স্পিন কত হবে? ধরো এটা একটা পার্টিকেল, আমি ধরে নিলাম, যদি এরকম হয় না, ধরে নিলাম এটা একটা পার্টিকেল যেখানে দুইটা ইলেকট্রন আছে, এটা একটা ইলেকট্রন, এটা একটা ইলেকট্রন, দুইটাই ফান্ডামেন্টাল পার্টিকেল। তো দুইটা ফান্ডামেন্টাল পার্টিকেল যদি একসাথে থাকে, একজন আরেকজনের স্পিনকে কি করে? ক্যান্সেল আউট করে দেয়। তার মানে কি? তার মানে একটা ইলেকট্রনের স্পিন যদি হয় +1/2, এইটার স্পিন কত হবে? অবশ্যই ইট হ্যাজ টু বি -1/2, ইটস হ্যাজ টু বি -1/2। অথবা এটা যদি হয় -1/2, এটা হবে +1/2। বুঝছো? মানে কনসেপ্টটা কি বুঝছো স্পিনের? ওকে, কনসেপ্টটা কি বুঝছো? কনসেপ্ট আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, আসো এবার আসো, খেয়াল করো। এখন এটা স্পিন আমরা ক্যালকুলেশন করব, এটার স্পিন ক্যালকুলেশন করব। দেখো একটা আপ একটা ডাউন। এখন আমি কি বলছি, যদি দুইটা একই হয় তাহলে একটা আরেকটার স্পিন আউট করে দেয়। যদি দুইটা একই হয় তাহলে একটা আরেকটাকে কি করে দেয়? একটা আরেকটাকে, যদি দুইটা একই হয়, এটা এবং এটা যদি একই হয়, তাহলে একটা আরেকটাকে ক্যান্সেল আউট করে দেয়, একটা আরেকটাকে ক্যান্সেল আউট করে দেয়। বুঝতে পারছো? এখন এখানে কি দুইটা কি একই? দুইটা কি একই না। তাহলে এর এই আপ কোয়ার্কের স্পিন কি হইতে পারে? আপ কোয়ার্কের স্পিন হইতে পারে +1/2, আপ কোয়ার্কের স্পিন হইতে পারে -1/2। এর দুইটা স্পিন হইতে পারে +1/2, -1/2, তাই না? ডাউনের স্পিন কি হইতে পারে? ডাউনের স্পিন হইতে পারে এরকম যে +1/2 হইতে পারে -1/2, দুইটাই হইতে পারে, দুইটাই হইতে পারে। এখন তুমি যদি এদেরকে কম্বিনেশন করো, ধরো এটা +1/2, এটা +1/2, তাহলে আসবে কত? +1/2 +1/2 1। ধরো এটা -1/2, এটা -1/2, তাহলে কত আসবে? দেখো তো, এটা -1/2, এটা -1/2, কত আসবে বলো তো? -1। অথবা এরকম হইতে পারে এটা +1/2, এটা -1/2। আমার কিন্তু এবার কিন্তু এমন কোনো শর্ত নাই, দুইটা কিন্তু একই জাতীয় ফান্ডামেন্টাল পার্টিকেল না, এটা আপ এটা ডাউন, এটাও আপ হইতো এটাও আপ হইতো, তাইলে বলতাম স্পিন হয়েছে 0। এটা ডাউন এটা ডাউন, তাইলেও বলতাম স্পিন হয়েছে 0। বাট এখন একটা আপ একটা ডাউন, তাহলে আমি কিন্তু এখন আর স্পিনকে 0 বলতে পারবো না। তাহলে এর স্পিন কত হইতে পারে, মানে আমাদের এই কেওনের স্পিন কত হইতে পারে? দেখো স্পিন কত হইতে পারে, দেখো কি কি কম্বিনেশন হইতে পারে।
এটা প্লাস হাফ হইতে পারে, এটা প্লাস হাফ হইতে পারে, তাই না? কারণ আমি জানি এটার স্পিন প্লাস হাফ মাইনাস হাফ দুইটাই হইতে পারে, ডাউনেরও স্পিন প্লাস হাফ মাইনাস হাফ দুইটাই হইতে পারে। তাহলে এটা যদি প্লাস হাফ হয়, এটাও যদি প্লাস হাফ হয়, দুইটা যোগ করলে আসবে প্লাস ওয়ান। এটা যদি মাইনাস হাফ হয়, এটা যদি মাইনাস হাফ হয়, মাইনাস হাফ যোগ করলে আসে মাইনাস ওয়ান। তার মানে আমি দেখলাম এটার স্পিন হইতে পারে প্লাস ওয়ান, অথবা হইতে পারে মাইনাস ওয়ান, অথবা হইতে পারে কি দেখো তো, অথবা এরকম হইতে পারে না, এটা প্লাস হাফ এটা মাইনাস হাফ, অথবা এটা মাইনাস হাফ এটা প্লাস হাফ, হইতে পারে না? হইতেই পারে। তাহলে কত আসবে দেখো তো, তাহলে আসবে হচ্ছে তোমার জিরো। কত আসবে? জিরো। তাহলে যখন একটা আপ একটা ডাউন থাকতেছে তখন কিন্তু স্পিন কেউ কাউকে ক্যান্সেল আউট করতেছে না। তখন আমাকে কিভাবে বের করা লাগতেছে? এর প্লাস আপ মানে এই তিনটা কম্বিনেশনের যে কোনো একটা হইতে পারে, এই তিনটা কম্বিনেশনের, ঠিক আছে, এই তিনটা কম্বিনেশনের যে কোনো একটা হইতে পারে। ওকে ফাইন, আশা করি এটা বুঝছো। এখন এই যে জিনিস তুমি এটা বুঝলা, এবার তোমার জন্য এটা হয়ে গেছে ডাল ভাত। এবার এগুলা বুঝা তোমার জন্য ডাল ভাত, যে দুটো জিনিস তোমার লাগবে আর তুমি নিজে উত্তর করতে পারবা, আমার করায় দেওয়া লাগবে না, তুমি নিজে উত্তর করতে পারবা। বলো ব্যারিয়ন কি দিয়ে তৈরি? ব্যারিয়ন কি দিয়ে তৈরি? ব্যারিয়ন হচ্ছে আমাদের তিনটা কোয়ার্ক দিয়ে তৈরি। তাইলে এখন তুমি দেখো আমার প্রোটন কি দিয়ে তৈরি? ধরো আমার কাছে এইটা হচ্ছে একটা প্রোটন, ওকে, এটা মনে করো একটা প্রোটন। এখন আমরা কি বলছি, একটা প্রোটন কি দিয়ে তৈরি? বলো একটা প্রোটন কি দিয়ে তৈরি? প্রোটনের মধ্যে কি থাকে? প্রোটনের মধ্যে তিনটা কোয়ার্ক থাকে। কি থাকে ভাইয়া? তিনটা কোয়ার্ক থাকে। একটা প্রোটনের মধ্যে তিনটা কোয়ার্ক থাকে। এই দেখো, এই একটা কোয়ার্ক, এই একটা কোয়ার্ক, আর মনে করো এই একটা কোয়ার্ক। একটা প্রোটনের মধ্যে কি আছে? তিনটা কোয়ার্ক আছে, তিনটা কোয়ার্ক আছে, ঠিক আছে। এই দেখো একটা প্রোটনের মধ্যে আমাদের তিনটা কোয়ার্ক আছে। ফাইন, ভালো কথা। কারণ এই যে তিনটা কোয়ার্ক, এই প্রোটন কি দিয়ে তৈরি জানো? প্রোটনের তিনটা কোয়ার্ক কি কি? এই প্রোটন হচ্ছে দুইটা আপ কোয়ার্ক আর একটা ডাউন কোয়ার্ক দিয়ে তৈরি, একটা ডাউন কোয়ার্ক দিয়ে তৈরি। তাহলে আমাদের যে প্রোটন আছে, প্রোটনের ভিতরে গেলে আমরা দেখতে পাবো যে আমাদের প্রোটনের মধ্যে দুইটা আপ কোয়ার্ক আছে আর একটা ডাউন কোয়ার্ক আছে, দুইটা আপ কোয়ার্ক আছে আর একটা কি আছে? ডাউন কোয়ার্ক আছে। এখন তাহলে তোমরা এবার আমাকে বলো যে প্রোটনের জন্য আমি এখন আমাদের চার্জ ক্যালকুলেশন করব, প্রোটনের জন্য আমি এখন আমার স্পিন ক্যালকুলেশন করব, ঠিক আছে। তোমরা এবার আমাকে বলবা যে এটার স্পিন কত হবে এবং চার্জ কত হবে। দুইটা ইনফরমেশন আমরা এখন এখান থেকে বাইর করার চেষ্টা করব। প্রোটনের জন্য স্পিন কত হবে বলো দেখি, তোমরা বলতে পারো কিনা প্রোটনের জন্য স্পিন কত হবে? স্পিন কত হবে একটু চিন্তা করে দেখো, খেয়াল করো, চিন্তা করে দেখো, ভালো মতো ভাবো। দেখো আপ আপ, দেখো খেয়াল করো, আপ আপ দুইটা পাশাপাশি আছে, বলো দুইটা পাশাপাশি আছে কিনা? দুইটা আপ কোয়ার্ক একটা ডাউন কোয়ার্ক, আপ আপ পাশাপাশি আছে কিনা? ইয়েস, দুইটা পাশাপাশি আছে। একই জাতীয় কোয়ার্ক কিনা? দেখো একই জাতীয় কিনা? আপ আপ একই জাতীয় কিনা? একই জাতীয়। এরা পরস্পরকে কি করে? ক্যান্সেল। তাহলে এই এটা এটা পরস্পরকে ক্যান্সেল। তাহলে বাকি আছে কি শুধু? বাকি আছে কি শুধু ডাউন কোয়ার্ক? বাকি আছে কি শুধু ডাউন কোয়ার্ক? বলো ডাউন কোয়ার্কের স্পিন কত? প্লাস মাইনাস হাফ। তাহলে এখানে স্পিন হবে আমাদের প্লাস হাফ অথবা মাইনাস হাফ, প্লাস হাফ বা মাইনাস হাফ, মানে প্লাস মাইনাস হাফ। শুধু আমাদের ডাউন কোয়ার্কের স্পিন আমার এখানে কাজ করতেছে, বাকি এইটা দুইটা কিন্তু পরস্পরকে ক্যান্সেল আউট করে দিয়েছে। বুঝছি কিনা? এই যে সাবাস, রিয়াদুল ফেরদৌস উত্তর দিয়ে দিছে প্লাস মাইনাস হাফ, এটার স্পিন হবে প্লাস মাইনাস হাফ। ওকে গুড। আচ্ছা তাহলে এবার আসো তো দেখি এটার চার্জটা ক্যালকুলেশন করি। দেখো তো চার্জ কত, দেখো তো আমাদের প্রোটনের চার্জ কত আমরা বের করতে পারি কিনা। খেয়াল করো তো প্রোটনের চার্জ কত। দেখো দুইটা আপ কোয়ার্ক আছে একটা ডাউন কোয়ার্ক আছে। দেখো দুইটা আপ কোয়ার্ক, আপের জন্য চার্জ কত? +2/3। ডাউনের জন্য চার্জ কত? -1/3। তাহলে এবার একটু আসি দেখি, দুইটা আপ কোয়ার্ক আছে, আপের জন্য কত? +2/3। দুইটা আছে তাহলে আবারও যাবে +2/3। আর দেখো একটা ডাউন আছে তাহলে এটার জন্য যাবে -1/3। তুমি একটু এটা ক্যালকুলেশন করো তো, +2/3 +2/3 -1/3, একটু ক্যালকুলেশন করো তো, এটা একটু ক্যালকুলেশন করে দেখো তো কত আসে। কত আসে জানো? কত আসে জানো? আসবে +1। করে দেখো +1 আসতেছে। কত আসতেছে? +1। সারা জীবন পড়ছো না প্রোটনের চার্জ হচ্ছে +1, 19 থাকতে পড়ছো না একটা প্রোটনের চার্জ কত? +1। পড়ছো কিনা? পড়ছো কিনা বলো, একটা প্রোটনের চার্জ হচ্ছে +1, পড়ছো কিনা? পড়ছো। দেখো আজকে প্রমাণ করলাম প্রোটনের চার্জ কেন +1, কেন প্রোটনের চার্জ +1, কেন প্রোটনের চার্জ +1। +2/3 +2/3 -1/3। তুমি ক্যালকুলেশন করে দেখো কত আসে, ক্যালকুলেশন করে দেখবা
তোমার এখানে আসবে +1 +1 বুঝা গেছে? বুঝা গেছে? কত আসছে? 1 আসছে। 1 1 1 1 1 ভেরি গুড। +1 +1 বুঝছো কিনা? বুঝছো কিনা বলো? চলো, আশা করি সবাই বুঝছো। এবার আসো আমাদের নিউট্রন। এখন আমরা দেখি আমাদের নিউট্রন কি দ্বারা তৈরি। ঠিক আছে, চলো লেটস ডু ইট। এই যে নিউট্রন কি দ্বারা তৈরি। তো দেখো আমাদের নিউট্রন কি দ্বারা তৈরি ভাইয়া, দেখো আমাদের নিউট্রন কি দ্বারা তৈরি আমরা একটু খেয়াল করি। আমাদের এই যে নিউট্রন, এই নিউট্রনে দেখো খেয়াল করো আমাদের নিউট্রন কি কি দিয়ে তৈরি একটু দেখি আমরা। নিউট্রন কি দিয়ে তৈরি? নিউট্রনের মধ্যে আমাদের এরকম এরকম দেখো প্রোটন থাকে, কোয়ার্ক থাকে। নিউট্রন কয়টা কোয়ার্ক দিয়ে তৈরি ভাইয়া? আমরা জানি সবাই নিউট্রনও হচ্ছে আমাদের আমাদের এরকম 3টা কোয়ার্ক দ্বারা তৈরি। নিউট্রন কয়টা কোয়ার্ক দ্বারা তৈরি? 3টা কোয়ার্ক দ্বারা তৈরি। আর এই 3টা কোয়ার্ক কি কি ভাইয়া? দেখো একটা হচ্ছে আমাদের আপ কোয়ার্ক আর 2টা হচ্ছে আমাদের ডাউন কোয়ার্ক। 2টা কি কোয়ার্ক? ডাউন কোয়ার্ক। ডাউন, এটাও কি ডাউন। তাহলে একটা আপ কোয়ার্ক দিয়ে তৈরি নিউট্রন, আর 2টা হচ্ছে আমাদের ডাউন কোয়ার্ক দিয়ে তৈরি। ডাউন কোয়ার্ক দিয়ে তৈরি। তাহলে এখন তোমরা আমাকে বলো তো ভাইয়া যে আমার এখানে স্পিনটা কত হবে? আমার এখানে স্পিনটা কত হবে বলো? স্পিন কত? একটা আপ কোয়ার্ক 2টা ডাউন কোয়ার্ক, একটা আপ কোয়ার্ক 2টা ডাউন কোয়ার্ক দিয়ে তৈরি। তাহলে এবার আমরা একটু স্পিনটা ক্যালকুলেশন করে ফেলি। দেখি তোমরা একটু কমেন্ট করে জানাও তো স্পিন কত। বলো, একটু কমেন্ট করে জানাবা সবাই এটার স্পিন কত, এটার স্পিন কত। বলো সবাই বলো, দেখি পারি কিনা আমরা। দেখি যে আমার একটা নিউট্রনের স্পিন কত এবং চার্জ কত, দুইটা জিনিস বের করবো, স্পিন এবং চার্জ। দুইটাই নিজেরা দেখি ক্যালকুলেশন করতে পারি কিনা। ওকে, স্পিন কত? +- অঞ্জু, আরে অস্থির। অথই মিস্ত্রি অঞ্জু, অস্থির। ভেরি গুড, ভেরি গুড। ওকে ফাইন। তাহলে স্পিন কত? একটা আপ কোয়ার্ক 2টা ডাউন কোয়ার্ক, একটা আপ কোয়ার্ক 2টা ডাউন কোয়ার্ক। ভেরি গুড। অসাধারণ, অসাধারণ। স্পিন কত হবে? দেখো 2টা ডাউন, দুইটাই ডাউন। তাহলে দেখো 2টা একই জাতীয় কোয়ার্ক পাশাপাশি, মানে একই জাতীয় পার্টিকেল, ফান্ডামেন্টাল পার্টিকেল পাশাপাশি আছে না? দেখো ডাউন ডাউন, দুইটাই তো ফান্ডামেন্টাল পার্টিকেল কোয়ার্ক। তো একই জাতীয় কোয়ার্ক 2টা পাশাপাশি আছে। যদি 2টা একই জাতীয় কোয়ার্ক পাশাপাশি থাকে তাহলে এরা একজন আরেকজনের স্পিনকে ক্যান্সেল আউট করে দেয়। তাহলে এই ডাউন ডাউন নিজের নিজের স্পিন ক্যান্সেল আউট করে দিবে। তাহলে বাকি থাকবে শুধু আপের স্পিন। আপের স্পিন জানি কত? যে কোনো ফান্ডামেন্টাল পার্টিকেল স্পিন হচ্ছে +- তাহলে আমার এর স্পিন হচ্ছে +- ভেরি গুড, লাভলি, অসাধারণ। তোমরা কতটুকু বুঝে গেছো তোমাদের কোনো আইডিয়া নেই। এবার দেখো নিউট্রনের চার্জ বের করব। তো নিউট্রনের চার্জ কত? দেখো তো, দেখো একটা আপ কোয়ার্ক কত বলো তো? +2/3। সরি, হ্যাঁ একটা আপ কোয়ার্ক কত? এই দেখো একটা আপ কোয়ার্ক হচ্ছে আমাদের একটা আপ কোয়ার্ক, সরি এই যে একটা আপ কোয়ার্ক হচ্ছে আমাদের +2/3। দুইটা হচ্ছে ডাউন কোয়ার্ক। তো ডাউন কোয়ার্কের জন্য কত? -1/3 -1/3। তুমি ক্যালকুলেশন করে দেখবা কত জানো? তুমি ক্যালকুলেশন করে দেখো, এই মানটা আসবে 0। চার্জের মান কত আসতেছে? 0। সারা জীবন পড়ে আসছো, সারা জীবন পড়ে আসছো নিউট্রনের চার্জ 0, নিউট্রনের চার্জ 0, সারা জীবন পড়ে আসছো। এন্ড আজকে প্রমাণ করলা যে নিউট্রনের চার্জ কেন 0, নিউট্রনের চার্জ কেন 0 তোমরা আজকে প্রমাণ করলা। ঠিক আছে, তো সারা জীবন পড়ে আসছো যে ভাই নিউট্রনের চার্জ হচ্ছে 0, এন্ড দিস ইজ হোয়াট, যে অ্যাকচুয়ালি নিউট্রনের চার্জ 0। তুমি একটা জিনিস খেয়াল করবা, তোমার বইতে লেখা ছিল, তুমি এটা খেয়াল করছো কিনা জানি না, যে নিউট্রন চার্জ 0 এই কথাটা কোথাও বলা ছিল না। তোমার বইয়ের কোথাও বলা ছিল না নিউট্রন চার্জ 0। অলওয়েজ তুমি খেয়াল করবে একটা কথা ছিল, নিউট্রন চার্জ নিরপেক্ষ। তোমার বইয়ে একটা লাইন লেখা ছিল নিউট্রন চার্জ নিরপেক্ষ। এই কথাটার মানে কি জানো? নিউট্রন চার্জ নিরপেক্ষ বলতে কি বুঝায়? চার্জ নিরপেক্ষ বলতে বুঝায় যে নিউট্রনের ভেতরে চার্জ আছে কিন্তু ক্যালকুলেশন করলে 0 আসে। যেমন তোমার আমি বললাম সোডিয়াম ক্লোরাইড, একটু চিন্তা করো, তোমার বললাম সোডিয়াম ক্লোরাইড, দেখো এই যৌগটা তোমরা সবাই চিনো, সোডিয়াম ক্লোরাইড। তো দেখো সোডিয়াম ক্লোরাইডের মধ্যে সোডিয়াম হচ্ছে আমাদের প্লাস, ক্লোরিন হচ্ছে আমাদের মাইনাস, এটা আমরা জানি। সোডিয়াম ক্লোরাইড একটা আয়নিক যৌগ, সোডিয়াম প্লাস আর ক্লোরাইড আয়ন মিলে সোডিয়াম ক্লোরাইড তৈরি করে, এটা জানি। কিন্তু ওভারঅল সোডিয়াম ক্লোরাইডের মধ্যে চার্জ কত বলতো? ওভারঅল চার্জ কত? ওভারঅল কিন্তু পুরো যৌগের উপরে কোনো চার্জ নাই,
এটার প্লাস এটার মাইনাস পরস্পরকে প্রশমিত করে দিছে। তো এটাকে বলা হয় চার্জ নিরপেক্ষ। চার্জ নিরপেক্ষ, দ্যাট ডাজন্ট মিন যে এটার ভিতরে চার্জ নাই, ভিতরে চার্জ আছে, বাট সমান সংখ্যক পজিটিভ এবং সমান সংখ্যক নেগেটিভ চার্জ আছে। দ্যাটস ওয়াই এটাকে বলি চার্জ নিরপেক্ষ। তুমি দেখো তোমার বইয়ের মধ্যে অলওয়েজ লেখা ছিল নিউট্রন চার্জ নিরপেক্ষ। দিস ইজ হোয়াই নিউট্রন চার্জ নিরপেক্ষ। দেখো তো নিউট্রনের ভেতরে চার্জ আছে কিনা। নিউট্রনের ভেতরে দেখো আপ আছে, ডাউন ডাউন কোয়ার্ক আছে। আপের চার্জ +2/3, এটার চার্জ -1/3, এটার চার্জ -1/3। তার মানে নিউট্রন মানে আমার যে কম্পোজিট পার্টিকেল নিউট্রনের ভেতরে অ্যাকচুয়ালি চার্জ আছে, বাট ওভারঅল ক্যালকুলেশন করলে চার্জের সংখ্যা আসতেছে 0। ওভারঅল ক্যালকুলেশন করলে চার্জের সংখ্যা আসতেছে 0। বুঝতে পারছো? এই জন্য আমরা বলি সবসময় নিউট্রন হচ্ছে চার্জ নিরপেক্ষ। তো সারা জীবন এগুলা পড়ছো, বাট আমার মনে হয় আজকে তোমরা ফিল করতে পারতেছো যে কেন কি হইছে না হইছে। ঠিক আছে? স্পিন, দেখো স্পিন কিন্তু মুখস্থ করার কিছু নাই, তুমি নিজে নিজে বের করতে পারতেছ যে প্রোটনের স্পিন কত, +-1/2। নিউট্রনের স্পিন কত, +-1/2। কেন +-1/2 তুমি কিন্তু ক্যালকুলেশন করে বের করতে পারবা। এই যে তোমার যদি বলে পায়োনের স্পিন কত, স্পিন 0, কেন 0 তুমি নিজে এখন মানে বের করতে পারবা। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের কাহিনী। মোটামুটি আমি তোমাদের আজকে একটা আইডিয়া দিলাম, একটা বেসিক আইডিয়া দিলাম, এটা একটা সিম্পল কনসেপচুয়াল আইডিয়া দিলাম তোমাদেরকে। ঠিক আছে? সিম্পল কনসেপচুয়াল আইডিয়া দিলাম। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো জিনিসগুলা কি। আমি মেইনলি আজকে তোমাদেরকে একটু এইটুক বুঝাইতে যাচ্ছিলাম যে এটা হচ্ছে আমাদের বইয়ের কনসেপ্ট। বইয়ে পরমাণুর মধ্যে বলছে এই পার্টিকেলস গুলা আছে, পরমাণুর মধ্যে এই পার্টিকেলস গুলা আছে, বইয়ের মধ্যে আমাদেরকে বলে দিছে। আমরা বইয়েরটাই এমসিকিউতে যখন আসবে বইয়েরটাই আমরা লিখবো। আমি তোমাদেরকে একটু 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 অ্যাকচুয়ালি কি কি আছে সেটা বোঝানোর জন্য জিনিসগুলো তোমাদেরকে একটু বলে দিলাম যে অ্যাকচুয়ালি পরমাণুর ভেতরে কি কি জিনিস থাকে, এদের মধ্যে আসলে ফান্ডামেন্টাল পার্টিকেল কোনগুলা। ঠিক আছে? অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল পার্টিকেল কোনগুলা, কম্পোজিট পার্টিকেল কোনগুলা, ফোর্স ক্যারিয়ার কোনগুলা। তুমি দেখবা যে গ্র্যাভিটন, ফোটন, বোসন, গ্লুয়ন এগুলাকে বলছো অস্থায়ী কণিকা। দেখো এই যেগুলাকে দেখো বইয়ের মধ্যে, এগুলাকে দেখো গ্র্যাভিটন, দেখছো এগুলাকে অস্থায়ী কণিকা বলছে। বোসন দেখো অস্থায়ী কণিকা বলছে, বাট অ্যাকচুয়ালি কি তাই এগুলো কি অস্থায়ী কণিকা? না। এই গ্র্যাভিটন, বোসন এগুলো হচ্ছে ফোর্স ক্যারিয়ার, এগুলো হচ্ছে আকর্ষণ করে এদেরকে আটকায় রাখে, এগুলো হচ্ছে ফোর্স ক্যারিয়ার। ঠিক আছে? ওকে, তো তাহলে কি বুঝতে পারছো তো? তাহলে বইয়ের মধ্যে বইয়ের কনসেপ্ট হচ্ছে এটা। যদি এমসিকিউতে আসে তাহলে আমরা এটাই দিব, এমসিকিউতে আসলে আমরা এগুলাই দিব। কম্পোজিট পার্টিকেল বলে ডিউটেরন এবং আলফা কণিকাকেই বলবো। কম্পোজিট পার্টিকেল বলে ডিউটেরন, আলফা কণিকা। বাট অ্যাকচুয়ালি কম্পোজিট পার্টিকেল কারা? অ্যাকচুয়ালি কি ডিউটেরন, আলফা কণিকা কম্পোজিট পার্টিকেল? না। অ্যাকচুয়ালি কম্পোজিট পার্টিকেল কারা? এই যে প্রোটন, নিউট্রন এগুলো আমাদের কম্পোজিট পার্টিকেল। পাইন, কেওন, মেসন এগুলো কম্পোজিট পার্টিকেল, এগুলা কম্পোজিট পার্টিকেল। তাহলে অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল পার্টিকেল কোনগুলা? অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল পার্টিকেলস হচ্ছে আমাদের এই যেগুলা, এগুলো হচ্ছে আমাদের মৌলিক কণিকা, এগুলো হচ্ছে আমাদের মৌলিক কণিকা। পরমাণুর মধ্যে এই মৌলিক কণিকাগুলোকেই পাওয়া যায়। ঠিক আছে? এই মৌলিক কণিকাগুলোকেই পাওয়া যায়। ঠিক আছে? এই যে একজন বলছে শাহরিয়ার হক, কতবার বলছি শাহরিয়ার, যদি তোমার বইয়ের অনুসারে যখন এমসিকিউতে আসবে তুমি এগুলারে দেখাবা, যখন এমসিকিউতে আসবে তুমি এগুলাই বলবা। ঠিক আছে শাহরিয়ার? আর অ্যাকচুয়াল জিনিসটা তোমাদেরকে শিখাই দিলাম, অ্যাকচুয়ালটা শিখাই দিলাম তোমাদের। এটা হচ্ছে অ্যাকচুয়াল কনসেপ্ট। অ্যাকচুয়ালি এরকম এরকম পরমাণুর মধ্যে সারা জীবন তো পরমাণু পড়ছো, বাট ভিতরের অ্যাকচুয়াল জিনিসটা জানা লাগবে না? তো অ্যাকচুয়াল জিনিসটা তোমাদেরকে একটু জানাই দিলাম। ওকে, যে অ্যাকচুয়ালি ভিতরে কি কি জিনিস আছে, কেমনে আছে। তো আমি তোমাদেরকে স্পিন নিয়ে আলোচনা করতে চাইছিলাম, বাট তোমাদের এখন আবার ক্লাস আছে, তোমাদের আবার এখন কি আছে, ক্লাস আছে যেহেতু। সো 10টায় তোমাদের ক্লাস থাকে, তো দ্যাটস ওয়াই হচ্ছে আমি আর স্পিন নিয়ে আলোচনা করতেছি না। আমি নেক্সট ক্লাসে তোমাদের এই দেখো, এই যে আমাদের স্লাইড, স্পিনের স্লাইড। হোয়াট ইজ স্পিন? এই স্পিন নিয়ে তোমাদের কোয়েশ্চেন ছিল, ভাই স্পিন কি? আমরা এই যে পড়াশোনা করবো স্পিন নিয়ে। ঠিক আছে? আমরা আমাদের নেক্সট ক্লাসে পড়াশোনা করবো স্পিন নিয়ে, এবং সেইখান থেকে তোমাদেরকে আরো বেশ কিছু সুন্দর সুন্দর মজার মজার আইডিয়া দিব যে স্পিন আসলে কি জিনিস, হাফ বলতে কি বোঝায়, প্লাস মাইনাস বলতে কি বোঝায়, জিরো স্পিন বলতে কি বোঝায়, ওয়ান স্পিন বলতে কি বোঝায়, স্পিন জিনিসটা কি। তো নেক্সট ক্লাসে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ স্পিন নিয়ে। ঠিক আছে? আজকের মতো তোমাদের ক্লাসটা এখানেই শেষ, দেখা হবে আমাদের নেক্সট ক্লাসে। আর নেক্সট ক্লাসে আমরা বেশ আরো কিছু ইন্টারেস্টিং জিনিস শিখবো, পড়বো। তো সবাই ক্লাসের মধ্যে জয়েন করবা, সবাই তাড়াতাড়ি চলে আসবা। আর আজকে যে টপিকটা পড়াইছি এটা খুবই বেসিক একটা টপিক পড়াইছি তোমাদের, কিছু ছোটখাটো মজার জিনিস দেখানোর জন্য। ঠিক আছে? যে অ্যাকচুয়ালি তুমি এটা পড়ো না, তোমরা কেউ জানো না, তো বাট একটা পরমাণু সম্পর্কে তোমাদের জানা উচিত। যেহেতু পড়াশোনা করবে এগুলা নিয়ে, তাহলে অবশ্যই
জানা উচিত যে কি কি জিনিস থাকে অ্যাকচুয়ালি, হ্যাঁ। এবং এই জিনিসগুলো যে মুখস্থ করার মতো জিনিস না, স্পিন নাম্বার যে কেউ আসলে মুখস্থ করা না করে এগুলো এমনিতেই বের করা যায়, এই কনসেপ্টটা তোমাদের দেওয়ার জন্য, ঠিক আছে? ওকে, তো এতটুকু পর্যন্ত আজকের ক্লাস। নেক্সট দিন তোমরা খুব মজা পাবা ক্লাসে। নেক্সট ক্লাসটা খুবই মজা হবে, ফাটাফাটি হবে। তো সবাই নেক্সট ক্লাসে একদম অন টাইম চলে আসবা, 8:30 মানে 8:30টায় চলে আসবা, ঠিক আছে? আজকে আসলেই টেকনিক্যাল ইস্যুর জন্য আমাদের কিছু একটু এদিক সেদিক হয়েছে, ঝামেলা হয়েছে, বাট নেক্সট দিন একদম অন টাইম ক্লাস শুরু হবে। তো ঠিক আছে, আজকের মতো ক্লাস এখানেই শেষ। তো ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ, বিদায়, টাটা।